আসো এবার আমরা পড়াশোনার দিকে চলে যাই। সো দেখো, প্রথমে আমরা পড়াশোনা করব কাজ শক্তি ক্ষমতাকে যদি চ্যাপ্টারটাকে আমরা বিশ্লেষণ করে দেখি, আমি শুধুমাত্র এখানে তিনটে টপিকস পাবো আমরা। একটা হচ্ছে কাজ নির্ণয়, কাজ রিলেটেড পড়াশোনা, একটা শক্তি রিলেটেড পড়াশোনা এবং একটা ক্ষমতা রিলেটেড পড়াশোনা। বুঝছো? ক্ষমতা রিলেটেড পড়াশোনা। এখন এই পড়াশোনার প্রতিটা জায়গায়, প্রতিটা পার্টের আবার অনেকগুলো সাব টপিকস আছে। বুঝছো? প্রতিটা টপিক্সের অনেকগুলো সাব টপিকস আছে। এই সবগুলো সাব টপিকস আমরা এমনভাবে ক্লিয়ার করে নিব, ইনশাআল্লাহ তোমার কোনো পরীক্ষাতে আর আটকাবে না, তোমার এটা স্ট্রং একটা জোন হয়ে যাবে। ঠিক আছে? ওকে ওকে। সো আসো এবার আমরা আমাদের প্রথম যে পড়াশোনাটা হচ্ছে কাজ রিলেটেড পড়াশোনা করতে যাব, যে ভেক্টর আকারে নরমালি কৃত কাজটা কিভাবে চিন্তা করি। ভাইয়া আমরা সবাই এইটা জানি যে ভাই কাজ, আমরা সবাই এটা জানি কি বলতো, এই কাজটা হচ্ছে বল ইনটু বলের দিকে, এটা সবাই তো জানো তাই না, যে বলের দিকে স্মরণের উপাংশ। কি বলতো? স্মরণের উপাংশ। কাজটা হচ্ছে বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ, তাই না? এখানে জাস্ট একটা নোট মাথায় রাখবা, যে ভাইয়া স্মরণের উপাংশ বলতে আমরা বুঝি, আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যে মনে রাখবো যার উপাংশ তার কস থিটা, তাই না? তার কস থিটা, যার উপাংশ তার কস থিটা। এতটুকু জিনিস মাথায় রাখলেই তুমি এই জায়গা থেকে তোমার আর ফর্মুলা মুখস্থ করারই দরকার নাই। দেখো, যার উপাংশ তার কস থিটা, তাই না? যার উপাংশ তার কস থিটা, তার মানে বল, কি বলতো? বল। তাহলে বল কি? বল ছিল আমার এফ গুণন বলের দিকে কার উপাংশ রে? স্মরণের উপাংশ। তার মানে স্মরণের উপাংশ মানে কি? এস কস থিটা না? এইটাই হচ্ছে কি বলতো আমার কাজ, কৃত কাজ ডাব্লু। বুঝছো? তাহলে এফ এস কস থিটা। তো এফ এস কস থিটাটাকে আমি কি লিখতে পারি বলতো? এফ ডট এস না ভাই, এফ ডট এস। এফ ডট এস কে আবার কেমনে লেখা যায়? এফ এক্স এস এক্স প্লাস কি এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড, তাই না? অর্থাৎ আমরা কি করি বলো, আমরা এইখানে থিটা যুক্ত থিটা দ্বারা বল এবং স্মরণ দিয়ে যদি কাজ বের করতে বলে, তাহলে এফ এস কস থিটা। যদি মনে রাখবা, যদি আমার কি বলে আই জে কে দ্বারা, মানে আই যে কে যুক্ত রাশি দ্বারা যদি কৃত কাজ বের করতে বলে, তাহলে কি করি আমরা? এফ এস কস থিটা ইউজ করি, তাই না? মানে আই এর সহগ, জে সহগ, কে সহগ, তাই না? তো এই জায়গা থেকে আমরা কি কৃত কাজটা বের করতে পারি। এখন এই কৃত কাজটা, এই যে থিটা আছে না, এই থিটাটা কি বলতো? বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ, তাই না? বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ। এই থিটার উপর ডিপেন্ড করে আমরা কাজকে আবার কয়েক ভাগে ভাগ করতেছি, যেটা সরাসরি তোমার মেডিকেল পরীক্ষায় আসে। দেখো, সাউন্ড কম। আচ্ছা আচ্ছা, তুমি একটু ফোনের স্পিকারটা বাড়াই দিবা, আমি আসলে আমার সর্বোচ্চ সাউন্ড দিয়েই বলতেছি। হ্যাঁ, ওকে। দেখো, তাহলে ভাই এই থিটার ভিত্তিতে আমরা কাজকে বলতেছি, একবার বলতেছি কি বলতো ধনাত্মক কাজ, দুইবার বলতেছি শূন্য কাজ, এবং 3 নম্বরে বলতেছি ঋণাত্মক কাজ। এটা জাস্ট একটা সাব জিনিস, সর্বোচ্চ কাজ। ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার শর্তটা মাথায় রাখবা, যে ভাই থিটাটা কি হবে বলতো? সূক্ষ্মকোণ। কি হবে? ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটাটা হবে আমার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে কি 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে কি বড় বা সমান। শূন্য কাজের ক্ষেত্রে মনে রাখবা থিটাটা হবে সমকোণ। কি হবে? সমকোণ। সমকোণ বলতে কি বুঝছি? থিটাটা 90 ডিগ্রি। বুঝছো? যদি ঋণাত্মক কাজ হয় তাহলে মনে রাখবা থিটাটা হবে স্থূলকোণ। কি বলো? স্থূলকোণ। বুঝছো? এবং এখানে আরেকটা পয়েন্ট ভালোভাবে মাথায় রাখবা, যে ভাই সর্বোচ্চ কাজ হবে যখন থিটা 0 ডিগ্রিতে। আরেকটা কাজ মাথায় রাখবা, যে সর্বনিম্ন কাজ হবে থিটাটা যখন 180 ডিগ্রি। বুঝছো? এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। এই জায়গা থেকে আমরা কয়েকটা জিনিস মানে সবচেয়ে গুরুত্ব দিতে হবে তোমাকে, সেটা হচ্ছে যদি মনে রাখো ধনাত্মক কাজ হয় কোন শর্তে? থিটা যদি সূক্ষ্মকোণ হয়, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে কি বড় বা সমান, তাহলে মনে রাখবা বস্তুর ত্বরণ ঘটে। কি ঘটে? ত্বরণ ঘটে। বুঝছো? ত্বরণ ঘটে। তাহলে ধনাত্মক কাজের ফলে কি ঘটে? বস্তুর ত্বরণ ঘটে। ঋণাত্মক কাজের ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাই মন্দন ঘটে। কি ঘটে? মন্দন ঘটে। এখন তুমি এই জায়গায় আসো, খুব স্বাভাবিকভাবে তুমি এই কথাগুলো আমাকে বলে দিতে পারবা যে ভাই যার ত্বরণ ঘটে তার বেগ বৃদ্ধি পায়, আর যার মন্দন ঘটে তার বেগ কি হয়? হ্রাস পায়, তাই না? হ্রাস পায়। তাহলে ভাই বলো তো, যার বেগ বাড়ে তার গতিশক্তি কি হয় রে? তার গতিশক্তিও বাড়ে, তার বিভব শক্তি কি হয়? কমে যায়। বুঝছো? তাহলে যার বেগ কমে তার গতিশক্তি কমে যায়
এবং বিভব শক্তি কি হয় বলতো, বিভব শক্তি বৃদ্ধি পায়। বুঝছো? তাহলে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ এবং ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজের এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো ভাই, মনে রাখবা যে যদি বলে শূন্য কাজ, কি বলতো, শূন্য কাজ। এখন তোমার শূন্য কাজ হয় কি কি কারণে? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি বল প্রয়োগ করছো 90 ডিগ্রি কোণে, তার মানে তুমি বল প্রয়োগ করছো 90 ডিগ্রি কোণে, তাহলে কি cos 90 ডিগ্রি মান 0, তাহলে তোমার কাজ পাবে না। বা তুমি কোনো বলই প্রয়োগ করো নাই, তাহলে কি তোমার কোনো কাজ হবে না। বল প্রয়োগ করছো, তোমার স্মরণ ঘটে নাই, তাহলে এই তিনটে শর্তে কি তোমার কোনো কাজ হবে না। বুঝছো? তাহলে W0 কয়টা শর্তে? তিনটা শর্তে, তাই না? তিনটা শর্তে। 90 ডিগ্রি কোণে কোনো বল প্রয়োগ করি নাই, বল প্রয়োগ করছি, কোনো স্মরণ ঘটে নাই, এই জিনিসগুলো ঘটলে কি আমি কোনো কাজ পাই না। এই জায়গা থেকে আমাদের এই উদাহরণটা বারবার আসে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বলে কৃতকাজ, কি বলতো, কেন্দ্রমুখী বলে কৃতকাজ। কেন্দ্রমুখী বলে কৃতকাজ হচ্ছে আমার শূন্য কাজের উদাহরণ। বুঝছো? কেন্দ্রমুখী বলে কৃতকাজ হচ্ছে আমার শূন্য কাজের উদাহরণ। ক্লিয়ার? কেন্দ্রমুখী বলে কৃতকাজ, শূন্য কাজের উদাহরণ। এখন আরেকটা বিষয় দেখো, যে আমার একটা বন্ধু মনে করো আনুভূমিক বরাবর সে 5 মিটার গেছে, যদি বলে অভিকর্ষ বলে FG, অভিকর্ষ বলে কৃতকাজ কত, তাহলে মনে রাখবে সেটা শূন্য কাজের উদাহরণ। সো এই কাজের উদাহরণগুলো বেসিক ইনফো থেকে তোমার খুব ভালো প্রশ্ন আসে কৃষিতে। এখন এগুলো জাস্ট পড়ে গেলেই হবে, আমি স্লাইডে গুছাই দিছি তোমাকে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আনত তলে কৃতকাজ। কি বলতো, আনত তলে কৃতকাজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। আনত তলে কৃতকাজ কিভাবে মনে রাখবা, দেখো ভাই, মনে করো তোমার এটা একটা ভূমি, হ্যাঁ, মনে করো তোমার একটা ভূমি, হ্যাঁ, ভূমিতে তুমি এইখানে একটা মই ইউজ করছো, একটা মই ইউজ করে, একটা মই ইউজ করে মনে করো তুমি উপরে উঠবা, মই ইউজ করে উপরে উঠবা। বুঝছো? তাহলে এই মই বরাবর তুমি উপরে কি করবা, হেঁটে যাবা। উপরে হেঁটে গিয়ে তুমি কতটুকু কাজ করবা, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে আমি বলি যে ABC, এখানে তোমাকে বলছে যে ভাই ডাব্লিউ অফ এসি কত, কি বলছে, ডাব্লিউ অফ এসি কত, মানে এসি পথে তুমি কতটুকু কাজ করবা। যেখানে বলা আছে এইটা হচ্ছে দেয়াল, কি বলতো, দেয়াল, এই দেয়ালের উচ্চতা হচ্ছে H, এটা হচ্ছে একটা মই, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে X। বুঝছো? তাহলে তুমি কতটুকু কাজ করবা। এখন তুমি চিন্তা করো তো, আমি এসি পথে চিন্তা না করে যদি আমি বিসি পথে চিন্তা করি, যে আমার এম ভরের বস্তুকে যদি বি থেকে আমি সিতে নিয়ে যাইতে চাই, তাহলে কতটুকু কাজ করতে হবে। ডাব্লিউ অফ বিসিটা কত হবে জানো, ডাব্লিউ অফ বিসিটা হবে mgh, কি বলতো, ডাব্লিউ অফ বিসিটা হবে mgh, মানে বিসি পথে কৃত কাজ হচ্ছে আমার কি বলতো, mgh। এবং মনে রাখবা বিসি পথে যে পরিমাণ কাজ করতে হচ্ছে, এসি পথেও কি সেম পরিমাণেই কাজ করতে হচ্ছে। বুঝছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার বিসি পথে যে পরিমাণ কাজ করতে হবে, এসি পথেও কি হবে, সেম পরিমাণ কাজ করতে হবে। তাহলে ডাব্লিউ অফ এসিটাও কি আমার mgh। এবং ঘটনাটা হচ্ছে তোমার এইচটা দেওয়া থাকবে না, কি থাকবে না, এইচটা দেওয়া থাকবে না, তোমাকে এইচ নির্ণয় করা লাগবে। বুঝছো? এইচ নির্ণয় করা লাগবে। এখন এইচ নির্ণয় করার জন্য তোমার এখানেও থিটা দেওয়া থাকতে পারে, অথবা এখানেও থিটা দেওয়া থাকতে পারে। বুঝছো? অথবা কি বলতো, এখানেও থিটা দেওয়া থাকতে পারে। তাহলে মনে রাখবা এইচটা, এই দুইটা থিটার উপর ভিত্তি করে এইচটা আসবে, একবার হচ্ছে এইচটা আসবে এক্স কস থিটা, আর একবার এইচটা আসবে এক্স সাইন থিটা। কেমনে আসলো, জাস্ট ত্রিকোণমিতি, জাস্ট ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। মনে রাখবা এই সাইন থিটা কখন হবে, যখন মনে রাখবা যখন হচ্ছে থিটা ভূমির সাথে, কি বলতো, থিটা ভূমির সাথে, যদি থিটা ভূমির সাথে কোণ উৎপন্ন করে তাহলে এইচটা হবে এক্স সাইন থিটা। আর যদি মনে রাখবা থিটা হচ্ছে দেয়ালের সাথে, কি বলতো, থিটা দেয়ালের সাথে, থিটা যদি দেয়ালের সাথে হয় তাহলে আমার কি হবে বলতো, এইচটা হবে এক্স কস থিটা। তাহলে ভাই আমার mgh এটাকে বলতে পারি আমি বলতো mgx সাইন থিটা, আর একবার কি বলতে পারি বলতো, mgx cos থিটা। বুঝছো? mgx সাইন থিটা, আর একবার বলতে পারি কি mgx cos থিটা। সো এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি কি বলে বলতো, থিটা ভূমিতে, থিটা ভূমির সাথে, যদি বলে থিটা ভূমির সাথে, তাহলে আনত তলে কি কাজ করতে হবে বলতো, mgx sin থিটা। আর মনে রাখবা যদি বলে থিটা হচ্ছে উলম্বের সাথে, উলম্ব বা দেয়ালের সাথে, তাই না, উলম্বের সাথে, উলম্ব বা দেয়ালের সাথে, তখন কি কাজ কি হবে বলতো, mgx cos থিটা। যদি h থাকলে, h যদি থাকে, h থাকলে সাইন কসে যাব না, সাইন বা কসে যাব না, যাব
না, এই কথাটা মাথায় রাখবা। যদি কখনো তোমার এইচ এর ভ্যালুটা দেওয়া থাকে, এইচ যদি থাকে, তাহলে কি তুমি আর সাইন কসে যাবা না, বুঝতে পারছো? ডিরেক্ট এমজিএইচ, ডিরেক্ট এমজিএইচ, ক্লিয়ার? সো ভাই এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। আনত তলিকিত কাজ, এমজিএক্স সাইন থিটা হইতে পারে, এমজিএক্স কস থিটা হইতে পারে। সাইন থিটা কখন, যখন ভূমির সাথে কোণ, কস থিটা কখন উলম্ব বা দেয়ালের সাথে কোণ, খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, তাহলে কৃত কাজের এইটা একটা কেস, আনত তলিকিত কাজ। হ্যাঁ, ওকে, এরপরে আসো ভাই, এরপরে বলছে পরিবর্তনশীল বলে কৃত কাজ। কি বলছে? পরিবর্তনশীল বলে কৃত কাজ। এখন পরিবর্তনশীল বল কোনটা জানো তুমি? পরিবর্তনশীল বল কোনটা মনে রাখবা? পরিবর্তনশীল বল হচ্ছে যদি এফ চলক আকারে থাকে। কি থাকে? চলক আকারে থাকে। যদি এফ চলক আকারে থাকে, যদি এফ চলক আকারে থাকে, তাহলে এই এফটাকে বলতেছি কি বলতো? পরিবর্তনশীল বল। কি বলতেছি? পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দিয়ে যদি কৃত কাজ চায়, জাস্ট মাথায় রাখবা W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। কি হবে? W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। বুঝছো? সেটা কি x1 থেকে x2, x1 থেকে x2, ক্লিয়ার? এখন এইখানে আমাদের কি বেসিকটা লাগবে? এখানে আমাদের যে বেসিকটা লাগবে, মনে রাখবা যে বেসিকটা লাগবে, এটা তোমরা সবাই পারা উচিত, বা আমরা যেহেতু মেডিকেলের পড়া শুরু করতেছি তোমাদের, সো একটু বলে দেই। যদি বলে তোমার ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, তাহলে তুমি কি করবা বলো? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, তাহলে কি হবে? n এর পাওয়ার x এর পাওয়ার 1 বাড়বে, টোটাল পাওয়ার দ্বারা কি ভাগ, বুঝছো? তাহলে কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি n প্লাস 1, বুঝছো? যদি বলি ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট dx, তাহলে কি হবে বলো তো? কনস্ট্যান্ট ইনটু x, বুঝছো? তাহলে যদি বলি যে ইন্টিগ্রেশন অফ 5x স্কয়ার, তাহলে কি হবে বলো তো? x স্কয়ার dx, তাহলে তুমি কি বলবা? যে 5 ইনটু x আছে, তাহলে x এর পাওয়ার কি হবে? 1 বাড়বে, টোটাল পাওয়ার দ্বারা ভাগ, বুঝছো? এই বেসিক জিনিসগুলো আমাকে লাগবে, এই বেসিক জিনিসগুলো কি বলতো আমার লাগবে। এখন এই জায়গা থেকে আসো ভাই, এই জায়গা থেকে তুমি যদি দেখো, এই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যে ভাইয়া আমি যদি বলি যে সরণের সাপেক্ষে, সরণের সাপেক্ষে বলের সমাকলক, তাই না? বলের সমাকলক, এটা আমি বলতে পারি সমাকলক। সরণের সাপেক্ষে বলের সমাকলকটাই কি বলতো আমার? কৃত কাজ। কৃত কাজ কি বলতো? কৃত কাজটা হচ্ছে আমার সরণের সাপেক্ষে বলের সমাকলক, ক্লিয়ার? এবং এখানে আমি যদি বলি যে ভাই বল, বল সময়, বল সরণ লেখচিত্রের, লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? তাহলে তুমি বলবো বল সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কৃত কাজ নির্দেশ করে, বুঝছো? এই জায়গা থেকে এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবা। অর্থাৎ এইখানে এফটা কি থাকবে বলতো? এফটা থাকবে এক্স চলক যুক্ত, বুঝছো? এক্স চলক যুক্ত। এখানে যদি তোমার বলটা থাকে, এফটা থাকে এক্স চলক যুক্ত, তাহলে তুমি কি করবা? ইন্টিগ্রেশন করে যেটা পাবা সেটাই কি তোমার বলতো? কৃত কাজ, বুঝছো? সো এই কৃত কাজটাকে আমরা বলতে পারি সরণের সাপেক্ষে বলের সমাকলক, অথবা বলতে পারি সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? কৃত কাজ নির্দেশ করে। এই কয়েকটা জিনিস মাথায় থাকবে ইনশাআল্লাহ, মাথায় থাকবে বলো? এই কয়েকটা জিনিস কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? ওকে, ওকে, এরপরে আসো আরেকটা জিনিস, স্প্রিং বলে কৃত কাজ। স্প্রিং বলে কৃত কাজ, তো এটা আমরা নরমালি পর্যাবৃত্ত গতিতে শিখবো। এটা ডিটেইলস, এটা ডিটেইলস আমরা শিখবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটা ডিটেইলস আমরা শিখবো পর্যাবৃত্ত গতিতে, বুঝছো? পর্যাবৃত্ত গতি ডিটেইলস আমরা পর্যাবৃত্ত গতিতে শিখবো। কিন্তু আজকে তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবে এই চ্যাপ্টারগুলোর উপর, তখন প্রচুর প্রশ্ন পাবা, বুঝছো? প্রচুর প্রশ্ন পাবা। সো এইটা হচ্ছে জাস্ট আমি মাথায় বলবো তোমাকে যে ভাই স্প্রিং বলে কৃত কাজ হবে W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বুঝছো? হাফ কে এক্স স্কোয়ার, বা এটাকে মনে রাখবা হাফ কেটা হচ্ছে কি বলতো? এফ বাই এক্স ইন্টু কি এক্স স্কোয়ার। এই দুইটা এক্স এক না, মনে রাখবা। এই যে দুইটা এক্স এখানে আছে, এই দুইটা এক্স পরস্পর ভিন্ন এক্স, মনে রাখবা। এই দুইটা এক্স পরস্পর ভিন্ন এক্স। প্রথম যে এক্সটা, এই এক্সটাকে মাথায় রাখবা যে বলে সরণ, কি বলতো? বলে সরণ। আর এই এক্সটা হচ্ছে কৃত কাজ, কৃত কাজ নির্ণয়ে, কৃত কাজ নির্ণয়ে প্রসারণ, বুঝছো? কৃত কাজ নির্ণয়ে প্রসারণ। এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবে, তাহলে কি তুমি কৃত কাজ বের করো, তোমার জন্য কোনো প্যারা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো প্যারা হবে না ইনশাআল্লাহ। সাউন্ড একটু কাইন্ডলি, ফোনের সাউন্ডটা একটু বাড়াই দিও, হ্যাঁ? ফোনের সাউন্ডটা একটু বাড়াই দিও। ওকে, আমি আমার মানে লাউড স্পিকারেই কথা বলতেছি। ওকে, এরপরে আসো। সো স্প্রিং প্রসারণে কৃত কাজ, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা।
আরেকটা জিনিস আমার লাগবে, এবার আসো তো কাজ রিলেটেড আমার অ্যাডমিশনের প্রশ্ন কেমন হবে। কাজ রিলেটেড আমার অ্যাডমিশনের প্রশ্ন কেমন হবে, আমরা কয়েকভাবে কাজ নির্ণয় করা শিখছি, এখন কাজ রিলেটেড একটু প্রশ্ন সলভ করব। সবাই একটু কমেন্টে অ্যান্সার দিবা, সবাই একটু কমেন্টে অ্যান্সার দিবা। তাও কম হয় সাউন্ড, আচ্ছা সাউন্ড কেন কম আসলে আমি বুঝতেছি না। ওকে দেখো বলছে কি ভাই বলো তো, ইলেকট্রন ভোল্ট, কি বলছে ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক। তুমি যদি দেখো এটা তোমার ক্লাস্টার এগ্রিতে আসছে এবং জাহাঙ্গীরনগরে 24-25 আসছে এবং অনেক জায়গায় আসছে। মনে রাখবা ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের ব্যবহারিক একক, কি বলতো কাজের ব্যবহারিক একক, কি বলতো কাজের ব্যবহারিক একক, বুঝছো। ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের ব্যবহারিক একক, ক্লিয়ার। ওকে হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার করছো, ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজের ব্যবহারিক একক, ঠিক আছে। ওকে এরপরে আসো, এরপরে ঘটনাটা একটু দেখো কি বলছে, ধনাত্মক ও শূন্য কাজের ক্ষেত্রে, ধনাত্মক ও শূন্য কাজের ক্ষেত্রে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ থিটা কি হবে বলো। সবাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। বলো সবাই একটু কমেন্ট করবা তো কি হবে, সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করবা। আচ্ছা আচ্ছা কি বলছে দেখো, ধনাত্মক কাজের ক্ষেত্রে বলো, ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটাটা কি হবে বলো তো, থিটাটা হবে আমার সূক্ষ্মকোণ, তাই না, থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর শূন্য কাজের ক্ষেত্রে কি হবে বলো তো, থিটাটা হচ্ছে সমকোণ, তাই না, সমকোণ। তাহলে যেহেতু যথাক্রমে বলছে আগে আসবে সূক্ষ্মকোণ, তাহলে এখানে কি 90 ডিগ্রি এটা বাদ, এটা রাইট আর এটা রাইট, তাই না, বি আর ডি রাইট। এখন বলছে থিটা সমকোণ, কিন্তু এইখানে কি সমকোণ, এখানে সমকোণ না, তাহলে আমার অ্যান্সারটা কি আসতেছে বলো তো, বি নাম্বারটা, বুঝছো, আমার অ্যান্সারটা আসতেছে বি। সো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালোভাবে চিন্তা করবা ইনশাআল্লাহ। হ্যাঁ 2 এর বি। ওকে এরপরে আসো, এরপর দেখো ক্লাস্টার এগ্রিতে আসছে তোমার 23-24 কি বলছে, একটি কণার উপর এফ নিউটন বল, তাই না, কণার উপর কি এফ নিউটন বল প্রয়োগের ফলে কণাটি জেড অক্ষ বরাবর, কি বলছে জেড অক্ষ বরাবর 9 মিটার। তাহলে ভাই জেড অক্ষ বরাবর 9 মিটার মানে সরণ ভেক্টরটা কত, এসটা কত বলো তো 9k না, 9k, বুঝছো 9k, তাহলে সরণটা আমার কত 9k, তাহলে আমার কি তো কাজ কত w f ডট s না, f ডট s, তাহলে i এর সহগ গুণ করলে 0 আসবে, j এর সহগ গুণ করলে 0 আসবে, কারণ এখানে তো j এর সহগ নাই, তাহলে k এর সহগ এখানে কত আছে 7 আছে, আর এখানে কত আছে 9, তাহলে 7 লং 63 জুল, বুঝছো 7 লং 63 জুল, এই যে 7 লং 63 জুল, ক্লিয়ার, বুঝছো সবাই, সবাই বুঝছো রে, ইয়েস 3 7 লং 63 জুল, ক্লিয়ার, 3 7 লং 63 জুল, ঠিক আছে। ওকে এরপরে আসো, এরপর এটা দেখো বলছে কাজের অভিকর্ষী একক কি, কাজের অভিকর্ষী একক কি। আচ্ছা কাজের বিভিন্ন একক যদি তোমাকে বলি, কাজের বিভিন্ন একক, হ্যাঁ বিভিন্ন একক, কাজের বিভিন্ন একক মাথায় রাখবা, কাজের বিভিন্ন একক এটা তোমার লাগবে, এটা সুন্দরভাবে মাথায় রাখবা যে কাজের এসআই একক কি বলতো, জুল, তাই না, জুল, যেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, বাকি বলতো নিউটন মিটার, কি বলতো নিউটন মিটার। যদি বলি কাজের সিজিএস একক কত, তুমি কি বলবো বলতো, এটা হচ্ছে আর্গ, কি বলতো আর্গ বা ডাইন সেন্টিমিটার, কি বলতো ডাইন সেন্টিমিটার, বুঝছো ডাইন সেন্টিমিটার। এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা ভালো মাথায় রাখবা যে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, ERG, বুঝছো 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, ক্লিয়ার। তো এখন এবার আসবা তুমি যে কাজের আরেকটা একক আছে, সেটা হচ্ছে অভিকর্ষী একক, কি বলতো অভিকর্ষী একক, কাজের আরেকটা একক আছে সেটা হচ্ছে অভিকর্ষী একক, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কেজি মিটার, কি বলতো কেজি মিটার, ক্লিয়ার। কাজের আরেকটা একক আছে সেটা হচ্ছে অভিকর্ষী একক, সেটা কি বলো কেজি মিটার। সো দেখো আমরা একটা প্রশ্ন দিয়ে এই যে ইনফরমেশন গুলো মাথায় রাখলাম, এগুলো আমাদের অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে, অনেক বেশি কাজে আসবে। ওকে এরপরে আসো, এবার দেখো তো ভাই কি বলছে যে 5 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে, তাই না। তাহলে তুমি কি জানো বলো তো যে 1 ক্যালোরি সমান কত, 1 ক্যালোরি সমান 0.24 জুল, তাই না। তাহলে এখন তুমি যদি বলো যে ভাই 5 ক্যালোরি কত আসে, তাহলে 5 × 0.24, তাই না।
তাহলে 24 ইন্টু 5, 5 24 হোক 120, কি বলতো 120, তাই না? 5 24 হোক 120, এই তো। তাহলে এই জায়গা থেকে যদি আমরা সামনে আসি তাহলে কত আসবে? না, 5 ইন্টু 24 হচ্ছে, আচ্ছা 120। তাহলে এই জায়গা থেকে আমরা যদি দশমিক একটা সামনে দিই তাহলে কত আসবে বলো? ওকে, আচ্ছা 0.24, হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে আমাদের একটা অ্যান্সার চলে আসবে, তাই না? 12 জুল, তাই না? 12 জুল। ওকে, এখানে আমরা যদি একটু দেখি কত আসে বলো। এটা আসবে 1.2 জুল, হ্যাঁ। এটা আসবে কত বলতো? 1.2 জুল। এখানে যেটা আছে সেটা হবে কি 1.2 জুল, হ্যাঁ 1.2 জুল। কারণ 524 হচ্ছে 5 ইন্টু 24 আসতেছে তোমার কত 120, তাই না? 120, তাহলে 2 ঘর সামনে দশমিক 1 2, তাহলে এই যে এইখানে দশমিক আসবে, তাই না? 1.2, তাহলে 1.2 জুল। এখানে এই যে একটা পয়েন্ট আসবে, হ্যাঁ এখানে একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? 1.2 জুল, 1.2 জুল। ওকে, এরপরে আসো। এরপর এইটা একটু দেখো তো, দেখছো কত জায়গা, কতগুলো জায়গায় আসছে, কতগুলো জায়গায় আসছে, দেখো কতগুলো জায়গায় আসছে, কতগুলো জায়গায় আসছে। কি বলা আছে প্রশ্নটাতে? এম ভরের একটি কণা সমবেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছে। কই ঘুরছে রে? বৃত্তাকার পথে ঘুরছে পূর্ণ ঘূর্ণনের জন্য। কি বলছে? পূর্ণ ঘূর্ণনের জন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের পরিমাণ কত? তাহলে পূর্ণ ঘূর্ণনের কথা বলছে এবং কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের কথা বলছে। তাহলে ভাই যখন আমার কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের কথা বলছে তখন ডিরেক্ট জিরো, তাই না? ডিরেক্ট আমার জিরো না? বুঝছো কি বলো? ডিরেক্ট জিরো না? বুঝছো? যখনই আমার কেন্দ্রমুখী বলের কথা বলছে তখনই আমার অ্যান্সার কি চলে আসছে? ডিরেক্ট জিরো। ক্লিয়ার? যখনই আমার কেন্দ্রমুখী বলের কথা বলছে তখনই আমার অ্যান্সার কি বলতো? ডিরেক্ট জিরো। ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। এরপরে দেখো, এরপরে বলছে কি এত নিউটন পার মিটার বল ধ্রুবক। বল ধ্রুবকটাকে বলা হয় স্প্রিং ধ্রুবককে, বুঝছো? বল ধ্রুবকটাই স্প্রিং ধ্রুবককে। একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে, কতটুকু সংকুচিত করলে, তার মানে এক্স এর মানটা কত হলে, কতটুকু সংকোচন করলে, মানে এক্স এর মান কত হলে এত জুল কাজ সম্পন্ন হবে, 1.5 জুল কাজ সম্পন্ন হবে। তার মানে আমার কৃত কাজ ডাব্লুর কথাটা বলছে, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি বলতো? ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তাই না? তাহলে এই জায়গা থেকে এক্স কত আসবে? রুট ওভার 2w বাই কে, না? রুট ওভার 2w বাই কে। তাহলে দেখো রুট ওভার 2 ইনটু ডাব্লুর ভ্যালুটা কত রে? ডাব্লুর ভ্যালুটা আসছে 1.5, 1.5 ডিভাইডেড বাই কত? 300 না? 300, এই তো, এই তো। তাহলে এখন তুমি যদি চিন্তা করো, তুমি যদি চিন্তা করো যে ভাই 1.5 মানে কত? 1.5 মানে কত? 3/2 না? এটা 1.5 মানে কত? 3/2। তো তুমি এইখানে কি করতে পারো বলো? এই 2 2 কাটতে পারো, এই 3 আর এই 3 কাটতে পারো, তাই না? তাহলে রুট ওভার 1 বাই কত আসতেছে? 100, তাই না? 1/100। তাহলে রুট ওভার 1 বাই 100 মানে কত রে? 1/10, 1/10, 1/10 মানে কত? 0.1 মিটার, বুঝছো? 1/10 মানে 0.1 মিটার। ক্লিয়ার? বুঝছো? সো এই ক্যালকুলেশন গুলো তোমাকে প্যারা নেওয়া যাবে না, ঠিক আছে? এই ক্যালকুলেশন গুলো নিয়ে তুমি প্যারা খাবা না, এই ক্যালকুলেশন গুলো ইনশাআল্লাহ অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বুঝছো সবাই? দেখো আমার 1.5 কে কি লিখছি? 3/2, তার মানে 2 2 কাটছি, 3 3 কাটছি, তার মানে 1/100, 1/100 মানে কত? 1/10, রুট যেহেতু আছে তাহলে 1/10 মানে কত? 0.1 মিটার। ক্লিয়ার? 1/10 মানে 0.1 মিটার। ক্লিয়ার? বুঝছো সবাই? সবাই বুঝছো? ওকে, এরপরে আসো। এবার এইটা দেখো, এই যে দেখো তোমার জিএসটির প্রশ্ন কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলছে? মানে একটা টপিকস রিলেটেড যত রকম প্রশ্ন আসতে পারে ক্লাসে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করে দিব। তুমি বাসায় গিয়ে জাস্ট আমার স্লাইডটা পড়বা এবং নেটওয়ার্ক বইটা প্র্যাকটিস করবা, আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো। কি বলছি? যে 500 গ্রাম ভরের একটি কণার উপর এত নিউটন বল। কি বলছে? এত নিউটন বল। তাহলে এই বলটা কি বলতো? এই বলটা হচ্ছে আমার পরিবর্তনশীল বল না? এই বলটা আমার পরিবর্তনশীল বল, তাই না? এই বলটা হচ্ছে আমার পরিবর্তনশীল বল। কেন পরিবর্তনশীল বল? যেটা হচ্ছে এক্স যুক্ত, তাই না? যেহেতু আমার বলটা কি এক্স যুক্ত একটা বল, তার মানে এটা কি একটা পরিবর্তনশীল বল, বুঝছো? তাহলে বলের দিকে x = 0 হতে, x = 0 হতে x = 2 অবস্থানে সরে গেলে কৃত কাজের পরিমাণ কত? কৃত কাজের পরিমাণ কত? তাহলে ভাই পরিবর্তনশীল বল দিয়ে যদি কাজ চায়, কি চায়? পরিবর্তনশীল বল দিয়ে যদি কাজ চায় তুমি কেমনে বের করো? w = কি ইন্টিগ্রেশন অফ f dx। এফটা কত? 6x² - 4x, তাই না? ইনটু dx, তাই না? এই তো লিমিট কত আছে? 0 থেকে 2, এই যে 0 থেকে 2, বুঝছো? এটা বুঝছো সবাই? বুঝছো? সো এই জায়গা থেকে আসলে যদি চিন্তা করি আমি, তাহলে 6 ইনটু x এর যে পাওয়ার আছে, x এর যে পাওয়ার আছে এই পাওয়ারটা কি হবে? এক বাড়বে টোটাল পাওয়ার দ্বারা ভাগ। x এর পাওয়ার কত? 2, যদি এক বাড়ে তার মানে x³ বাই
3 বুঝছো, মাইনাস 4 ইন্টু এখানে এক্স এর পাওয়ার কত 1, 1 যদি বাড়ে এক্স স্কোয়ার ভাগ 2, লিমিট কত, লিমিট হচ্ছে 2 0, বুঝছো? মাথায় থাকবে, মাথায় থাকবে ইনশাল্লাহ, থাকবে। সো এই জায়গা থেকে যদি আমরা কাটাকাটিটা করি, দেখো যদি কাটাকাটি করি তাহলে 2x কিউব কত, কাটাকাটি করলে কত 2x স্কোয়ার, তাই না? তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু কত 2, 2 বসাই দিব, 2 যদি বসাই দিই তার মানে 2 ইন্টু 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 0 বসাই দিলে 0ই আসে, বুঝছো? তাহলে 2 কিউব বলতে কত আসে বলো, 2 কিউব বলতে কত আসতেছে, 2 কিউব বলতে 8, 8 দুগুণে 16, তাহলে 16 মাইনাস কত 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে কত 8, 16 আর 16 মাইনাস 8 মানে কত রে 8 জুল, বুঝছো? 8 জুল, 8 জুল, ক্লিয়ার? সো এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা, এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা। এরকম পরিবর্তনশীল বলে কিন্তু কাজ তোমাকে প্রায় জিজ্ঞেস করবে, এরকম পরিবর্তনশীল বলে কিন্তু কাজ তোমাকে কি করবে, প্রায় জিজ্ঞেস করবে, বুঝছো? পরিবর্তনশীল বলে কিন্তু কাজ প্রায় জিজ্ঞেস করবে তোমাকে। ওকে, এরপরে আসো যান্ত্রিক শক্তি এবং নিত্যতা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এই জায়গা থেকে ভাই আমরা দুইটা ট্রিক্স শিখবো, বাট তার আগে একটা কমন জিনিস আমরা পড়ে যাই, তার আগে একটা কমন জিনিস পড়ে যাই। কমন জিনিসটা হচ্ছে এরকম যে ভাই আমার ভূমি থেকে সর্বোচ্চ এইচ উচ্চতায় এখানে একটা বিন্দু আছে, ভূমি থেকে এক্স উচ্চতা আরেকটা বিন্দু আছে, এবং ভূমিতে আরেকটা বিন্দু আছে, তাই না? ভূমিতে আরেকটা বিন্দুতে আছে। তো ভাই এই জায়গায় যে জিনিসটা মাথায় রাখবা যে এই জায়গায় তোমার ইপিটা ম্যাক্সিমাম, তাই না? ইপিটা ম্যাক্সিমাম, সেটা কত এমজিএইচ, এমজিএইচ। আর এই জায়গায় তোমার গতিশক্তিটা কি বলতো মিনিমাম, মিনিমাম ভ্যালুটা কত রে 0, এটা আমরা সবাই জানি, জাস্ট একটু রিভিউ করতেছি কারণ এই জায়গা থেকেও আমার পরীক্ষার প্রশ্ন আসবে। এখানে মাথায় রাখবা যে এইখানে তোমার ইপিটা মিনিমাম, মিনিমাম মানটা কত বলতো 0, আর এখানে ইকেটা কি বলতো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানটা কত বলতো হাফ এমভি স্কোয়ার বা কি বলতো এমজিএইচ। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা। এখানে এইচ হচ্ছে, এখানে এইচ এর পরিচয়টা মাথায় রাখবা যে কত উচ্চতা হতে, কত উচ্চতা হতে, উচ্চতা হতে বস্তুটা পড়ছে, বুঝছো? কত উচ্চতা হতে বস্তুটা পড়ছে। এখানে এইচটা কিন্তু ভূমির উচ্চতা না ভাই, এখানে এইচটা হচ্ছে কত উচ্চতা থেকে বস্তুটা পড়তেছে। এবং এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা যে বস্তু ভূমিতে পড়ার সময়, বস্তু ভূমিতে পড়ার সময় তার সম্পূর্ণ বিভব শক্তিটা কি হয় গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়, ক্লিয়ার? ওকে, এরপরে আসো এই যে ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় ইপিটা হচ্ছে তোমার mgx, আর গতিশক্তিটা কি হবে বলতো mgh মাইনাস এক্স, mgh মাইনাস এক্স। এই কয়েকটা বিষয় তুমি বেসিক জানো, এই কয়েকটা হচ্ছে বেসিক ইনফরমেশন তুমি জানো, বাট এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, দুইটা জিনিস মাথায় রাখবো, যে দুইটা জিনিস আমাদের প্রায় পরীক্ষা আসবে। যদি তোমার বলা থাকে, যদি বলা থাকে যে গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তি ইপি এর এন গুণ, এইটা বলা থাকতে পারে, অথবা বলতে থাকতে পারে বিভব শক্তি গতিশক্তি ইকে এর এন গুণ। এই দুটো ইনফরমেশন তোমার বলা থাকতে পারে। বলা থাকবে কি বলতো, বলা থাকবে এভাবে যে ভূমি হতে, ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ বা বিভব শক্তি গতিশক্তির এন গুণ, বুঝছো? এটা প্রায় তোমাকে জিজ্ঞেস করবে। যদি জিজ্ঞেস করে জাস্ট মাথায় রাখবা যে ভাই ভূমি থেকে উচ্চতাটা যদি আমার এইচ হয়, ভূমি থেকে উচ্চতাটা যদি আমার এক্স হয়, এক্সটা হবে এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর এখানে হবে মনে রাখবা ইপিটা হবে এক্স ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, বুঝছো? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয় তাহলে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয় এক্সটা হবে এইচ বাই এন প্লাস ওয়ান, যদি বিভব শক্তি গতিশক্তির এন গুণ হয় এক্সটা হবে এনএইচ বাই এন প্লাস ওয়ান, এনএইচ বাই এন প্লাস ওয়ান। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। সো তুমি এই বেসিকটাও মাথায় রাখবা, বাট এই ট্রিক্স দিয়ে আমরা এই জায়গার ম্যাথগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আসো এবার আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো। এই জায়গা থেকে আমরা যে গতিশক্তির যে টার্মটা পাইলাম কি বলতো, আমরা গতিশক্তির যে টার্মটা পাইলাম কি ছিল বলতো, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? এম ভি স্কোয়ার, বা এটাকে আমরা কি বলি বলতো পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা সবাই বলি। এখন এই জায়গায় আমি তোমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। প্রশ্ন হচ্ছে এরকম যে ভাইয়া আমি তোমাকে বলছি একটা বস্তুর ভর বাড়াইছি, ভর বৃদ্ধি করছি, তাহলে তুমি আমাকে বলবা যে এর গতিশক্তি, গতিশক্তি এটা বাড়বে
নাকি এই গতিশক্তিটা কমবে? বলো তো কোনটা রাইট? আমি কোন একটা বস্তুর ভর বৃদ্ধি করছি, আমার গতিশক্তি বাড়বে নাকি কমবে? বলো, তুমি বলবা যে আমার কোনটা রাইট, আমি বস্তুর ভর বৃদ্ধি করছি, আমার গতিশক্তি বৃদ্ধি পাবে নাকি কমবে? বলো, বলতে পারবা যে কোনটা রাইট? আমি যদি ভর বাড়াই গতিশক্তি বাড়বে নাকি কমবে? বলো তো ভাই। আমার দুইটাই রাইট, মনে রাখবা দুইটাই রাইট, এখানে দুইটাই রাইট, এখানে দুইটাই রাইট। তোমার গতিশক্তি বাড়তেও পারে কমতেও পারে, বাট একটা পার্সপেক্টিভে, কোন পার্সপেক্টিভে তুমি বলতেছো মাথায় রাখতে হবে। যে ভাইয়া আমি যদি বলি যে ভাই আমার হচ্ছে ভি ধ্রুব, কি বলতো, আমি যদি বলি ভি ধ্রুব, যদি আমি ভি ধ্রুব বলি, তাহলে তুমি বলবা যে ভাই ই কে সমানুপাতিক, কি বলতো, ই কে সমানুপাতিক এম। তার মানে তুমি যখন একই বেগে ভর বাড়াবা তার গতিশক্তি হবে কি, বাড়বে, বুঝছো? কিন্তু এবার তুমি যদি বলো যে না ভাই আমার যদি পিটা ধ্রুব হয়, কি হয়, ভরবেগ পিটা ধ্রুব হয়, তাহলে তুমি কি বলবা বলতো, তাহলে ই কে সমানুপাতিক 1/m না? ই কে সমানুপাতিক কি 1/m। এক্ষেত্রে তুমি যদি ভর বাড়াও গতিশক্তি কি হবে, কমবে, ভর বাড়াইলে গতিশক্তি কমবে। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এখান থেকে আমি তোমাকে সুন্দর একটা নোট লিখে দিব, এই নোটটা মাথায় রাখবা। এখানে একটা নোট লিখে দিব যে ভাই একই বেগে, কি বলতো, একই বেগে ভারী বস্তুর গতিশক্তি বেশি, একই বেগে ভারী বস্তুর গতিশক্তি বেশি। এই লাইনটা মাথায় রাখবা। একই বেগে চলতেছে দুইটা বস্তুর মধ্যে, যেটা ভারী বস্তু তার গতিশক্তি বেশি। এবং এক্ষেত্রে মাথায় রাখবা যে একই ভর বেগে, কি বলতো, একই ভর বেগে হালকা বস্তুর গতিশক্তি বেশি, হালকা বস্তুর গতিশক্তি বেশি, বুঝছো, গতিশক্তি বেশি। এই লাইনগুলো থেকে দেখো, আমি তোমার এক্সট্রা কোনো কিছু যা লাগবে এই লাইনগুলো থেকেই তোমার সরাসরি পরীক্ষা হলে তুমি কি প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? সরাসরি পরীক্ষা হলে কি প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, এখন এই জায়গাগুলো থেকে ভাই আমাকে জানতে হবে প্রশ্ন কেমন হয়। চলো একটু প্রশ্ন দেখে আসি, এই প্রশ্নটা দেখো তো, একই প্রশ্ন তোমার ক্লাস্টার এগ্রিতে আসতেছে কত 23-24-এ, এবং তোমার জাহাঙ্গীরনগরে আসতেছে কি 24-25-এ। লাস্ট আমি 2 বছরের রেফারেন্স রাখছি, এ পর্যন্ত এইটা অনেকবার আসছে, অনেকগুলো রেফারেন্স আছে, বাট আমি অত কিছু রেফারেন্স রাখি নাই। তুমি এখন বলবা এটা কিভাবে তুমি চিন্তা করবা, কোনটার গতিশক্তি বেশি, তার মানে ভর আর বেগ দেওয়া আছে। এই ধরনের প্রেক্ষাপটে তুমি কি করবা, অপশন টেস্ট করবা। কি করবা রে, অপশন টেস্ট করবা। এটা তোমার প্রসেসটা হচ্ছে, তুমি অপশন টেস্ট করবা। এখন অপশন টেস্টটা কেমনে করবা, অপশন টেস্টটা করবে এভাবে, ভরের সহগ, জাস্ট ভরের সহগ ইনটু বেগ এর যে সহগ থাকবে, বেগের সহগের স্কয়ার, ভরের সহগ ইনটু বেগের সহগের স্কয়ার। অপশন টেস্ট কিভাবে করবা, ভরের সহগ ইনটু বেগের সহগের স্কয়ার। তাহলে কেমনে হবে ভাই, দেখো, তাহলে এখানে ভরের সহগ কত 4 ইনটু বেগের সহগ কত 5, তাই না? তাহলে 4 ইনটু 5 স্কয়ার, এখানে কত আসবে, এই অপশনটা এভাবে ডিরেক্ট আসবে। অন্য যে কোনো অপশন এভাবেই তুমি চিন্তা করবা। তাহলে এখানে কত আসবে বলো তো, 2 ইনটু 5 স্কয়ার। এখানে কত আসবে ভাই বলো তো, 3 ইনটু 6 স্কয়ার। এখানে কত আসবে, 5 ইনটু 4 স্কয়ার, বুঝছো? এখন এই সংখ্যা দুইটা জাস্ট তুমি একটু গুণ করে ফেলো, তাহলে তোমার অ্যান্সার তুমি বুঝতেছো কি হবে। বলো, তোমরা এখন অ্যান্সার করতে পারবে না। এখন এই যে গুণফলটা, এই গুণফলটা যার মান বেশি তার গতিশক্তি বেশি, গুণফলটা যার মান বেশি তার গতিশক্তি বেশি। ক্লিয়ার, বুঝছো? তাহলে এই জায়গায় তুমি যদি চিন্তা করো কত আসে বলো, 5 স্কয়ার মানে কত, 25, 4 25 100, তাই না? 100। এখানে কত, 5 স্কয়ার মানে কত, 25, 25 দুগুণা 50। এখানে কত আসতেছে, 6 স্কয়ার মানে কত, 36। এখানে কত আসে দেখো তো, 6 স্কয়ার 36 ইনটু 3 যদি তুমি গুণ করো তাহলে কত আসে বলো তো, 36 ইনটু যদি 3 গুণ করো তাহলে কত আসে, 108, তাই না? এটা আসতেছে 108, তাই না? 108। এরপরে 4 চক 16, 5 16 80, তাই না? এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আসতেছে বলো তো, সি নাম্বারটা। ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আসতেছে, সি নাম্বারটা। তাহলে ভাই তুমি যদি এটা বুঝো, অপশন টেস্ট করে বলতে পারবা কোন ক্ষেত্রে গতিশক্তিটা বেশি হবে। সো তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার, বুঝছো? ইয়েস, একের সি। সো তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে যে ভাই এই ধরনের প্রশ্ন বারবার আসতেছে, দুইটা রেফারেন্স রাখছি, তুমি কি করবা, দেখে অপশন টেস্ট করে ফেলবা। অপশন টেস্ট কিভাবে, ভরের যে সহগটা থাকবে তার স্কয়ার ইনটু ভরের যে সহগটা থাকবে সেই সহগটা গুণন বেগের সহগের স্কয়ার, ভরের সহগ ইনটু কি বেগের সহগের স্কয়ার। ক্লিয়ার, মাথায় থাকবে ইনশাআল্লাহ। এই জিনিসগুলো মাথায় থাকলে তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, ওকে, এরপরে আসো, এরপরে প্রশ্নটা একটু দেখো তো সবাই কি বলছে রে, সবাই দেখো কি বলছে রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারুক, আমার কোনো সমস্যা নাই।
বুলেটের গতি দিক 3 গুণ করা হইলো, বুলেটের গতি 3 গুণ করা হয়, তবে কয়টি তক্তা ভেদ করতে হবে? কয়টি তক্তা ভেদ করতে পারবে? জাস্ট একটা কথা মাথায় রাখবা, একটা কথা, তক্তার সংখ্যা কি বলতো? তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের বর্গ। কি বলো? তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার। কি বলো? তক্তার সংখ্যা ইকুয়াল টু বেগের বর্গ। তক্তার সংখ্যা ইকুয়াল টু কি রে? বেগের বর্গ। তাহলে কি বলছে ভাই? তক্তার সংখ্যা বের করতে বলছে, বেগ কত গুণ করা হয়েছে? 3 গুণ। তাহলে 3 স্কয়ার মানে কত রে? 9। তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে বলো? 9টা তক্তা। ক্লিয়ার? তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে রে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি 9টা তক্তা ভেদ করতে পারবে? হ্যাঁ, 9টা তক্তা ভেদ করতে পারবে। ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার এইটা দেখো তো, যে ভাই তোমার কতবার আসছে, দেখছো কতবার আসছে? অনেকবার আসছে এগ্রি ইউনিভার্সিটি, অনেকবার আসছে এগ্রি ইউনিভার্সিটি। তো এইটা যদি দেখো কি বলছে, যে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বলছে এর গতিশক্তি কত? কি বলছে? এর গতিশক্তি কত? তাহলে গতিশক্তি ই কি কত রে বলতো? পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, তাই না? পি এর ভ্যালু কত? 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে? স্কয়ার, মনে রাখবা 200 ইনটু 200 দিয়ে দাও, ডিভাইডেড বাই 2 ইনটু এম এর ভ্যালুটা কত? 100, তাই না? 2 ইনটু এম এর ভ্যালু 100। ক্লিয়ার? ওকে, সো এই জায়গা থেকে তুমি কি চিন্তা করতে পারো? 0 0 কাটছি, 2 2 কেটে দাও, তার মানে ডাইরেক্ট 200 না? 200 জুল। ক্লিয়ার? ডাইরেক্ট 200 জুল। সো দেখো ভাই, জিনিসগুলো তুমি একটা অ্যাপ্লাই করা শিখাইছি, প্র্যাকটিস করাচ্ছি, তুমি ইনশাআল্লাহ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসলে পারবা। ঠিক আছে? এই জায়গা থেকে প্রশ্ন আসলে পারবা। পারবা না সবাই? ঠিক আছে, বুঝছো? ওকে, 3-এর বি। এরপর আসো তো কি বলছে, এরপরে একটা ঘটনা দেখো। এখন এইখানে একটা ঘটনা বলছে যে ভাই 10 কেজি ভরের একটি বস্তু, দিতে বলতো গলার অবস্থা ভালো না। ওকে, 50 মিটার উচ্চতাতে, 50 মিটার উচ্চতা থেকে পতিত হলে এর গতিশক্তি কত? কি বলছে? এর গতিশক্তি কত? তাহলে ভাই 50 মিটার উচ্চতা থেকে যদি পড়ে, তাহলে তার গতিশক্তিটা কত হবে বলতো? তার গতিশক্তিটা হবে, তার গতিশক্তিটা হবে কি তার এমজি এইচ এর সমান না? মনে আছে? কারণ যত উপর থেকে পড়তেছে তার পুরো বিভব শক্তিটা কি হবে? তার গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে এমজি এইচটাই, এইটাই তো আমার ইপি না? এই ইপিটাই কি হবে? আমার গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার চিন্তা করো, এমজি এইচ, এম এর ভ্যালু কত? 10 ইনটু 9.8, এইচ এর ভ্যালু কত? 50। এখন তুমি এটা গুণ করে দেখো তো, সবগুলো 4.9 আসতেছে না? সবগুলো 4.9। তাহলে আলটিমেটলি আমরা যদি চিন্তা করি, একটু দেখো, তাহলে এখানে আসো, একটু চিন্তা করি। আমি এখানে কি করছি? এই দশমিকটা সরাই দিছি, সরাই জিরোটা কেটে দিছি, তাই না? কাটছি। তাহলে 9.8 ইন্টু 5 যদি গুণ করি কত? 98 ইন্টু 5। 98 ইন্টু 5 কত আসে বলো? 98 ইন্টু 5 আসতেছে তোমার কত? 490, তাই না? 98 ইন্টু 5 আসতেছে তোমার আলটিমেটলি কত আসে বলো? 490। তাহলে 490 ইন্টু 490 ইন্টু এখানে কি 10, এত জুল, তাই না? এত জুল। বাট তোমার কি আছে বলো তো? অপশন আছে কি? আর্গে আছে, তাই না? আর্গে আছে। তাহলে এই জায়গা থেকে তুমি চিন্তা করো তো, 490 4900 ইন্টু 1 আর 1 জুল সমান কত? 1 জুল সমান কি 10 টু দি পাওয়ার 7 আর্গ না? 7 আর্গ। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 7 এককটা হচ্ছে কি? আর্গ। তাহলে এই জায়গায় যদি আমি 4.9 করি, কি আসবে বলো? যদি 4.9 করি তাহলে কি হবে? তাহলে এই জায়গা থেকে দশমিক কি বামে সরাবো, তাই না? কয় ঘর? 1 2 3, 3 ঘর বামে সরাইছি প্লাস 3, 3 ঘর বামে সরাইছি প্লাস 3। তাহলে কত আসবে? 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7 3 10 আর্ক। বুঝছো? 10 টু দি পাওয়ার 10 আর্ক। ক্লিয়ার? 10 টু দি পাওয়ার 10। হ্যাঁ, একটু অসুস্থ আজকে। হ্যাঁ, আরো 1.5 ঘন্টা একটু অসুস্থ। ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো এই জায়গা থেকে তোমার কিন্তু
অপশনে আছে, অপশনে নাই, তার মানে অ্যান্সার কি হবে বলো তো? কোনোটি নয়। অ্যান্সার কি হবে? কোনোটি নয়। ক্লিয়ার? সো ভালোভাবে মাথায় রাখবে ইনশাল্লাহ, হ্যাঁ, খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এরপরে আসো। এরপরে এইটা দেখো তো, এই প্রশ্নটা একটু দেখো কি বলছে। বলা আছে ভাই 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে পতিত মানে ফেলতে দেওয়া হলো বা পড়তে দেওয়া হলো। বলছে কোথায়, কি বলছে রে, কোথায় গতিশক্তি স্থিতিশক্তির সমান, তাই না? কোথায় গতিশক্তি স্থিতিশক্তির সমান? তাহলে ভাই গতিশক্তি যদি স্থিতিশক্তির সমান হয় তাহলে ইকে ইকুয়ালস টু কি ইপি না? তাহলে এন এর মান কত রে? এন এর মান কত? 1 না? তাহলে এই 1টা কি এন এর মান আমার 1। এন এর মান যদি 1 হয় তাহলে বলো কি হবে? তাহলে কি হবে? x ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই কি n প্লাস 1 না? তাহলে কত হবে? এইচ ভাগ 2 না? তাহলে ভাই মনে রাখবা গতিশক্তি যদি স্থিতিশক্তি সমান হয় তাহলে উচ্চতাটা হবে কি এইচ ভাগ 2, এইচ ভাগ 2। তাহলে কত? 60 ভাগ 2, 60 ভাগ 2 মানে কত রে? 60 ভাগ 2 মানে কত? 30 মিটার, বুঝছো? 60 ভাগ 2 মানে 30 মিটার। ক্লিয়ার? 60 ভাগ 2 মানে কি 30 মিটার, ঠিক আছে? 60 ভাগ 2 মানে 30 মিটার। ক্লিয়ার? বুঝছো সবাই? 60 ভাগ 2 মানে কত? 30 মিটার। ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। এরপরে একটা খুব সুন্দর একটা প্রশ্ন বলছে, দেখো তো কি বলছে। যদি গতিশক্তি 4 গুণ বৃদ্ধি হলে ভরবেগের পরিবর্তন কত? কি বলছে? ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা ভাইয়া, তাহলে তুমি জানো এটা যে ই কে সমানুপাতিক কি বলতো? পি স্কয়ার। তাহলে এই জায়গা থেকে কি বলা যায়? পি সমানুপাতিক রুট ওভার ই কে না? রুট ওভার ই কে। তাহলে এই যে ই কে যদি আমি কি করি, একে যদি আমি 4 গুণ করি, একে যদি আমি কি করি 4 গুণ করি, তাহলে আমার পিটা কি হবে বলতো? পিটা হবে রুট ওভার 4 গুণ, বুঝছো? রুট ওভার 4 গুণ। পিটা কি হবে? রুট ওভার 4 গুণ, কারণ পি সমানুপাতিক রুট ওভার ই কে না? তুমি ই কে যেভাবে চেঞ্জ করবা পিটা কি তার রুট আকারে চেঞ্জ হবে। তাহলে যদি ই কে 4 গুণ করো তাহলে রুট ওভার 4 মানে কত? রুট ওভার 4 মানে কত রে? দ্বিগুণ না? রুট ওভার 4 মানে কত? দ্বিগুণ। এভাবে জাস্ট বেসিক চিন্তা দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা, বুঝছো? আমি যেভাবে চিন্তা করতেছি তুমি এভাবে চিন্তা করবা, পরীক্ষা হলে কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এই জনগণ আপনারা বুঝছেন? দেখেন যে ভাই ই কে সমানুপাতিক পি স্কয়ার, তার মানে পি সমানুপাতিক রুট ওভার ই কে। ই কে 4 গুণ করলে তাহলে পি কি রুট ওভার 4 গুণ না? রুট ওভার 4 গুণ না? রুট ওভার 4 মানে কত? দ্বিগুণ। ক্লিয়ার? রুট ওভার 4 মানে কত? দ্বিগুণ। ক্লিয়ার? ওকে, এরপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অনেক জায়গায় আসছে, এটা একটা শর্টকাট আমি দেখাইছিলাম, না হলে তোমরা একটা শর্ট ভিডিওতে, আমার একটা শর্ট ভিডিওতে আছে, ওখানে দেখতে পারবা। দেখো কি বলছে। বলছে এরকম গতিশক্তি 300% বাড়াইছে, তাহলে বলছে ভরবেগ কত বাড়বে? কি বাড়বে? ভরবেগ কত বাড়বে? তাহলে ঘটনা দেখো, যদি আমি ই কে 300% বৃদ্ধি বলতে কি বুঝো জানো? ই কে প্রাইম, ই কে প্রাইম। আচ্ছা জাস্ট মাথায় রাখবা, কোনো কিছু যদি x% বৃদ্ধি বলে, একটা জিনিস শিখাবো শুধু, x% যদি বৃদ্ধি বলে, x% যদি আমি বাড়াইতাম তাহলে ই কে প্রাইমটা কি হইতো জানো? ই কে প্রাইমটা হইতো 1 প্লাস এক্স বাই 100, 1 প্লাস এক্স বাই 100 ইন্টু ই কে, বুঝছো? ই কে তাহলে এক্স বাই 100, তাহলে 1 প্লাস 300 ভাগ 100 মানে কত রে? শুধু 3 না? 3 ই কে না? তাহলে ভাইয়া বলো তো এখানে ই কেটা কত গুণ হবে? ই কে প্রাইমটা হইছে কত গুণ বলো তো? ই কে প্রাইমটা হইছে 4 ই কে 1, তাই না? 4 ই কে। তোমার ই কে প্রাইমটা কত হইছে? 4 ই কে। এটা হয়ে গেছে, বুঝছো? ই কে প্রাইম যদি 4 ই কে হয় তাহলে তুমি এবার আমাকে একটু আগেই বলবা আমরা কি শিখলাম? পি সমানুপাতিক রুট ওভার ই কে না? রুট ওভার ই কে। তাহলে এইটা কি হইছে বলো তো? 4 না? রুট ওভার 4 হইছে। তার মানে আমার অতএব এই জায়গা থেকে আমি বলতে পারি আমার পি প্রাইমটা হবে কত গুণ? রুট 4 মানে কত? 2p না? 2p। এই জায়গা থেকে খুব ভালোভাবে মাথায় রাখবা, খুব ভালোভাবে মাথায় রাখবা, যেখানে ভরবেগ হবে, ভরবেগ হবে 2 গুণ বা 200%। খুব ভালোভাবে মাথায় রাখবা, ভরবেগ হবে 2 গুণ বা 200%। মনে রাখবা যদি বলে ভরবেগ বৃদ্ধি, কি বলতো? ভরবেগ বৃদ্ধি পাবে 1 গুণ, কি হবে? 1 গুণ বা 100%, 1 গুণ বা 100%। তাহলে এখানে বলছে ভরবেগ বাড়বে বা বৃদ্ধি পাবে কত গুণ বলো? 1 গুণ বা 100%। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ধরনের ম্যাথগুলো আমি একটু ট্রিক্স শিখাইছি, জাস্ট এই তোমার পার্সেন্টেজ আছে, তুমি গুণ আকারে নিয়ে আসবা। তুমি কি করবা? গুণ আকারে নিয়ে আসবা, তাহলে কি তুমি দেখেই অ্যান্সার করতে পারবা। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা। সবাই বুঝছো? সবাই এটা বুঝছো যে গতিশক্তি 300% বাড়াইলে সেটা হয় কত? সেটা হয় 4 গুণ। কেমনে হইলো? ওই যে 1 প্লাস এক্স বাই 100। গতিশক্তি 4 গুণ হলে ভরবেগ হয় কি? রুট ওভার 4 গুণ, তার মানে দ্বিগুণ। তাহলে ভরবেগ হবে দ্বিগুণ। এটা শতকরা হিসাবে 200% হইছে।
বাড়ছে কতটা, দ্বিগুণ হয়েছে মানে কি আগে যতটুকু ছিল তার সমপরিমাণ বাড়ছে, তার মানে 1 গুণ বাড়ছে, 1 গুণ বাড়ছে, 1 গুণটাকে বলতেছি কি আমরা 100%। খুব ভালোভাবে মাথায় রাখবা ভাইয়া, খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো কৃতকাজ থেকে ক্ষমতা নির্ণয়। এবার আমরা দেখবো ক্ষমতা নির্ণয়। ভাই দুইজন মারামারি করছো তাই না, দুইজন মারামারি করছো, এই মানে একজন এসে অন্য এলাকায় মার খাইছে, তাহলে সে কি বলে, তুই আমার এলাকা আসিস আমার ক্ষমতা দেখাবো, ঠিক আছে? তো এই ক্ষমতাটা আসলে এইটা না, তাহলে তোরা পরীক্ষায় কি করবি, আজকে ক্ষমতা এমন ভাবে শিখবি, পরীক্ষার হলে তুই প্রশ্নকে বলবি এ তুই এবার প্রশ্নে পরীক্ষা আসিস, তোর ক্ষমতা দেখাবো, ঠিক আছে? তো আমরা সেই ক্ষমতাটাই দেখবো, আসো। তো ভাইয়া ক্ষমতার ক্ষেত্রে নরমালি ক্ষমতাটা, এই ক্ষমতারে তুই কি জানিস বলতো ভাই, ক্ষমতা হচ্ছে একক সময় কৃতকাজ, তাই না? আর হারমোনি কিচ্ছু না, এটাকে কি বলে বলতো, একক সময়ে কৃতকাজ, একক সময় কৃতকাজ। এখন ভাইয়া তুই একটু আগেই, তাহলে আমি বলতে পারি ক্ষমতা P = W ভাগ T। এখন তুমি জানো তুমি কতভাবে W নির্ণয় করতে পারো, অনেকভাবে তুমি W নির্ণয় করে ইতিমধ্যে প্র্যাকটিস করে আসছো, ক্লাসে করাইছি। তাহলে সেই জায়গা থেকে তুমি যদি দেখো যে ভাই ডাব্লুটার একটা কমন ফর্মুলা কি বলতো, mgh ভাগ T, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার ক্ষমতা। এই জায়গা থেকে যদি আমার কর্মদক্ষতা কখনো লাগে বা বলা থাকে, তাহলে মাথায় রাখবা ইটা P = হবে mgh ভাগ T, ইটা P = mgh ভাগ T। এইটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কৃষির জন্য, এইটা তোমাদের ইম্পর্টেন্ট, মাথায় রাখবা ইটা P = mgh ভাগ T। এখানে ইটা অবশ্যই কি বলতো, কর্মদক্ষতা, ঠিক আছে? ইটা P = mgh ভাগ T। ওকে, এরপরে আসো ভাই, এখন তুমি যতভাবে ডাব্লু নির্ণয় করা শিখছো, দেখো তাহলে P = তোমার ডাব্লু ভাগ T। তাহলে ডাব্লু কি জানো তুমি, এফএস cos থিটা, তাহলে ভাগ T, তাই না? এইটা আবার বলছো কি F.S ভাগ T। তাহলে S ভাগ T কে আবার তুমি কি বলতে পারো, F.V বলতে পারো না, F.V বলতে পারো না, ইজিলি পারো। আবার FS কি বলছো বলো তো, mgx sin থিটা একবার বলছো না, mgx sin থিটা ভাগ T। আবার তুমি কি বলছো বলো তো, mgx cos থিটা বাই T, তাই না? এরকম তুমি অনেক কথাই বলছো, তার মানে এই সমস্ত কথা তুমি এর আগে পড়ছো, এই সমস্ত ভাবে কি তুমি ক্ষমতা বের করতে পারবা, কি পারবা, ক্ষমতা বের করতে পারবা। তাহলে এখন সাইন থিটা কখন রে, যখন থিটা ভূমিতে, থিটা ভূমির সাথে, তাই না? থিটা ভূমির সাথে, কস থিটা কখন, থিটা দেয়ালের সাথে, তাই না? থিটা দেয়ালের সাথে। তাহলে ভাইয়া বুঝছো তুমি কতভাবে ক্ষমতা বের করতে পারো। এখন এই জায়গায় তোমাদের একটা কমন প্রশ্ন, যখন অফলাইনে ক্লাস নিতে যাই প্রায় স্টুডেন্ট জিজ্ঞেস করে ভাই এইখানে কু আর ভরকেন্দ্রের ম্যাথগুলো করবো কিনা। আমার কথা ডিরেক্ট না। কেন ভাই, পরীক্ষা আসবে না, প্রথম কথা পরীক্ষা আসবে না, আসলেও তুই পারবি না, তুই পারলেও দিবি না, বুঝছো? কুয়ার ভরকেন্দ্রের ম্যাথ পরীক্ষা আসবে না, আসলেও তুই পারবি না, তুই পারলেও দিবি না, বুঝছো? কেন বলছি, কারণ ওইখানে এই ভরকেন্দ্রের যে ক্যালকুলেশন গুলা ভাই, ওই ক্যালকুলেশন করার মতো সময় এবং তোমার কাছে ক্যালকুলেটর নাই, বুঝছো? সো সেই জায়গাগুলো তোমাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। ওকে, সো তুমি এভাবে ক্ষমতা নির্ণয় করতে পারবা। বাট ক্ষমতা নির্ণয় আমাদের স্পেশাল একটা টপিক হচ্ছে ক্রেনের ক্ষমতা। কি বলতো, ক্রেনের ক্ষমতা। আমাদের এই প্রায় ক্রেনের ক্ষমতা জিজ্ঞেস করতে পারে, এই ক্রেন থেকে মেডিকেলেও আসছে, তাই না? কালকে একটা প্রশ্ন দেখছিল না, মেডিকেল 25-26-এ, কালকেই তো ক্রেনের ক্ষমতা থেকে ম্যাথ আসছে, বুঝছো? সো এই ক্রেনের ক্ষমতাটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। ঘটনাটা একটু বোঝার ট্রাই করো কিভাবে হয়। মনে করো এই যে এইটা তোমার ইভান ভাই, হ্যাঁ, সিনি খুব রঙে আছে, তোমার ইভান ভাই পুরো নাচতেছে, বুঝছো, খুব রঙে আছে। এখন এই লোকরা আমি ক্রেন দিয়ে তুলবো, কি করবো রে, ক্রেন দিয়ে তুলবো। তাহলে কেমনে করবো, তাহলে এই যে এই মাথায় আমি একটা দড়ি লাগাবো, এই দড়িটা আমি কি করব, আচ্ছা মনে করো এই যে এইটা আমার একটা দড়ি, মনে কর এইটা আমার একটা দড়ি, এই দড়িটা এইখানে এনে একবারে ওনার গলা বরাবর দিয়ে দিব, তাই না? এভাবে দিয়ে দিব, ঠিক আছে, গলা বরাবর দিয়ে দিব। তাহলে কি হবে, ওনার গলায় দড়ি লাগাইছি, এই দড়ি বরাবর তিনি কি উপরের দিকে উঠবে না? তাহলে ভাই ক্রেন যে কাজটা করে, একটা ডিরেক্ট বস্তুর উপরে ডিরেক্ট উপরের দিকে বল প্রয়োগ করে, কি করে, এই উপরের দিকে বল প্রয়োগ করে, এই বলটা প্রয়োগ করে কি উপরের দিকে, বুঝছো? এবং যেদিকে উলম্ব ভাবে বলটা প্রয়োগ করতেছে, বস্তুটার সরণটাও কি হয় বলতো, বস্তুটার সরণটাও হবে কি, এবং বস্তুটা কি উপরের দিকেই বেগ প্রাপ্ত হবে, বুঝছো? তাহলে ঘটনাটা হচ্ছে ক্রেনের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, বল ক্রেনের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি,
বল ও বেগ একমুখী, এটা বলা যায়? বল এবং বেগ একমুখী, বুঝছো? ক্রেনের ক্ষেত্রে বল এবং বেগ কি একমুখী, তাহলে একমুখী হওয়ার কারণে আমার থিটাটা কত হবে ভাইয়া বলতে পারবি তুই? থিটাটা হবে কি 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে আমার ক্ষমতা কত হবে বল? আমার ক্ষমতা কত হবে তাহলে ভাইয়া বলো তো? তাহলে ক্ষমতা আমার পি কত আসবে বলো? তাহলে ক্ষমতা আমার পি ইকুয়ালস টু কি এফ ডট ভি না? এফ ডট ভি না? তাহলে কি এফ ভি কস থিটা, এফ ভি কস থিটা। তাহলে কস 0 ডিগ্রির মান কত রে? কস 0 ডিগ্রির মান 1। তাহলে ডিরেক্ট আমার কি এম জি ভি না? এম জি ভি বা কি এফ ভি, এফ ভি এইটা হচ্ছে আমার কি ক্রেনের ক্ষমতা। এটা হচ্ছে কি বলতো আমার ক্রেনের ক্ষমতা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ক্রেনের ক্ষমতা। সো ক্রেনের ক্ষমতা জিনিসটা দেখো ভাই, তোমার প্রশ্ন আসতে পারে যে কেন দুইটা নিলেন। সো তুমি যখন প্রেক্ষাপটটা মাথায় চিন্তা করলা, একবার দেখলা, তুমি আর ভুলবা না। আমি শিওর, আমি শিওর তুমি ভুলবা না, ঠিক আছে? আমি শিওর তুমি ভুলবা না। বুঝছো সবাই? শিওর? ওকে, আসো একটু প্র্যাকটিস করি। যেমন এই ম্যাথটা একটু দেখো তো, ক্লাস্টার এগ্রিতে আসছিল, ক্লাস্টার এগ্রিতে আসছিল। এই ম্যাথটা একটু দেখো তো, এই ম্যাথটা একটু দেখো তো। আচ্ছা, এখানে কি বলছে? এটা ভুল করছিস পরীক্ষা হলে তোরা, মাইর তো তোদের দেই না রে গাধারা। ওকে দেখ ভাই কি বলছে, বলা আছে এরকম যে আমার 50 মিটার গভীর এটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা 80% হলেই এর ক্ষমতা কত কিলোওয়াট? ক্ষমতা কত কিলোওয়াট? এখানে মাথা ভালোভাবে মাথায় রাখবা, কিলোওয়াট বলছে তাই না? তাহলে যেহেতু ইটা আছে, ইটা আছে আমার, আর এইচ আছে আমার, টি আছে, এম আছে, পিটা জিজ্ঞেস করছে তাই না? তাহলে আমরা কি জানি বলো তো? তোমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে বলছিলাম, ইটা পি ইকুয়াল টু এম জি এইচ ভাগ টি, তাই না? তাহলে এই জায়গা থেকে তোমার পিটা কত আসবে বলো? তোমার পিটা কত আসতেছে রে? এম জি এইচ ইন্টু ইটা ইন্টু টি না? ইটা ইন্টু টি। তাহলে এম এর ভ্যালু কত বলো? এম এর ভ্যালু হচ্ছে তোমার 1000 কেজি, 1000 কেজি ইন্টু 9.8, এইচ কত রে? 50 মিটার, ডিভাইডেড বাই ইটা কত? 80%, মানে কত? 80 ভাগ 100, 0.8, 0.8 ইন্টু টি এর ভ্যালু কত? 9.8 সেকেন্ড। এইটার একক কি হয়েছে? ওয়াট হয়েছে, বাট আমার লাগবে কি কিলোওয়াট। তাহলে 1000 দ্বারা একবার ভাগ করে ফেলবো, 1000 দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে কি হবে? কিলোওয়াট হয়ে যাবে, বুঝছো? 1000 দ্বারা ভাগ করলে কি হবে? আমার কিলোওয়াট হয়ে যাবে। সো এই জায়গা থেকে একটু কাটাকাটিটা চিন্তা করো। দেখো 9.8 9.8 কাটছি, 1000 1000 কাটছি, তাই না? তাহলে ভাই এবার বল দেখি, 50 ভাগ 0.8 তার মানে 8, তাহলে 8 ভাগ 10 না? উপরে 100 দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম, তাই না? উপরে 10 দিয়ে দিছি। এখানে কি করছি? যদি 0.8 কে আমি 8 নেই, 0.8 কে 8 নেই, তাহলে উপরে কি দিব? 10 দিয়ে দিব, তাই না? উপরে 10 দিয়ে দিব। সো এই জায়গাটুকু তুমি জাস্ট চিন্তা করবা, এই জায়গা থেকে চিন্তা করবা। তুমি চিন্তা করো তো যে ভাই 6 × 48, তাই না? এই জায়গা যদি কাটাকাটি করি 6 × 48 তার মানে 6 প্লাস, তাই না? 6 × 48, তাহলে 6 প্লাস তো একটা অপশনে আছে রে ভাই, তাহলে এটাই অ্যান্সার। 6 প্লাস একটা অপশনে আছে, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 6 প্লাস একটা অপশন আছে, সেটাই অ্যান্সার। বুঝছো? বুঝছো ভাই? সো এটা চিন্তা করবা যে 6 × 48, 6 প্লাস, এনাফ, এনাফ। ক্লিয়ার? ওকে, এরপরে আসো। আচ্ছা এটা পারবা, এটা অনেক আগের প্রশ্ন, এটা পারবা। এবার এইটা একটু দেখো তো, এটা একটু দেখো তো কি বলছে। বলা আছে এরকম, একটি বৈদ্যুতিক মোটর 1 মিনিট 40 সেকেন্ড সময়ে, 1 মিনিট 40 সেকেন্ড, তার মানে টোটাল কত সেকেন্ড কেউ বলতে পারবি? 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড যোগ কত? 40 সেকেন্ড, তার মানে কত? 100 সেকেন্ড, তাই না? টোটাল 100 সেকেন্ড সময়ে 10 মিটার উচ্চতা, কি বলছে? 10 মিটার উচ্চতায় একটি ভবনে ছাদে 1000 কেজি পানি উত্তোলন করে মোটরটির ক্ষমতা কত? মোটরটির ক্ষমতা কত? বুঝছো ভাই? এগুলো ইজি প্রশ্ন। তাহলে পি ইকুয়ালস টু কত আসবে বল? পি ইকুয়ালস টু ডিরেক্ট এম জি এইচ ভাগ টি, তাই না? এম জি এইচ ভাগ টি। তাহলে 1000 কেজি পানি ইন্টু 9.8, 10 মিটার উচ্চতায়। এখানে জাস্ট টি এর মানটা হচ্ছে কি 100 সেকেন্ড, তাই না? 100 সেকেন্ড, 100 সেকেন্ড, তাই তো? আর কিছু আছে রে? আর তো কিছু নাই। 1000 কেজি পানি, 9.8, 10 মিটার উচ্চতায়, কত? ডিভাইডেড বাই টি, 100 সেকেন্ড। সো এটা আমরা কাটাকাটি করতে পারি কেমনে? তুমি 0
ডাবল জিরো কেটে দাও, তাই না? এই দশমিক সরাই দিয়ে জিরো কাটো, তাহলে 9.98 ইন্টু 10, তার মানে কত? 98 ইন্টু 10 980, তাই না? 980 ওয়াট, বুঝছো? 980 ওয়াট, ক্লিয়ার? 980 ওয়াট, ঠিক আছে? 980 ওয়াট, বুঝছো সবাই? বুঝছো? 980 ওয়াট, ক্লিয়ার? ওকে, 980 ওয়াট। এরপরে আসো, এবার দেখো এই যে জাহাঙ্গীরনগরে চলে আসছে ক্রেনের ম্যাথ। বলছে ক্রেনের সাহায্যে 200 কেজি ভরের বোঝাকে 0.1 মিটার পার সেকেন্ড বেগে কি হয়েছে উঠানো হলে বলছে ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা কত? তাহলে ক্রেনের ক্ষমতা পি কি বলো রে? পি হচ্ছে এমজিভি, না? এমজিভি, এম এর ভ্যালু 200। এইটাই তো মেডিকেলে আসছিল গতদিন, এটা ছিল কি 120 কেজি ছিল, তাই না? 200 ইন্টু 9.8 ইন্টু 0.1, তাই না? 0.1। তাহলে কি করবা দেখো, এই দশমিকের কাটাকাটি খুবই সহজ। দেখো এই দশমিক সরাই দাও, জিরো কাটো, দশমিক সরাই দাও, জিরো কাটো, তার মানে কত? 2 ইন্টু 98, তাহলে 98 দুগুণে কত? 196, না? 196 ওয়াট, বুঝছো? 98 দুগুণা 196। দেখো তো মুখে মুখে অ্যান্সার করতে পারবা কিনা ভাইয়া, বলো তো? মুখে মুখে অ্যান্সার করতে পারবা কিনা বলো, একটু বলবা, একটু বলবা, দেখো একটু বলবো সবাই, পারবা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো আমরা এই দেখো 1 ঘন্টার মধ্যে আমি কাজ শক্তি ক্ষমতা তোমার এমন ভাবে গুছাই দিছি, ইনশাআল্লাহ এইটা পারলে তোমার আর কিচ্ছু লাগবে না, মোর দ্যান এনাফ, ঠিক আছে? এরপর আসো জাস্ট এই ম্যাটে একটু দেখবা যে দালানের সাথে লাগানো 10 মিটার মই ভূমির সাথে থিটা কোণে, কার সাথে রে? ভূমির সাথে, মাথায় রাখবে এখানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে। 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের একটি জিনিসপত্র সহ, তাহলে 12 কেজি ভরের জিনিসপত্র সহ 19.6 মিটার মই বেয়ে ছাদে উঠে, তাহলে বলছে কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করবে? তাহলে কি বলছে বলো? থিটা কার সাথে? ভূমির সাথে, তাহলে থিটা ভূমির সাথে কি পি ইকুয়ালস টু ডাব্লিউ ভাগ টি, না? তাহলে এমজি এক্স সাইন থিটা বাই কত রে? টি, তাই না? তাহলে এম এর ভ্যালু কত? তার ভর হচ্ছে 80 কেজি, সে মাথায় নিছে কি 12 কেজি ভরের টাকার বস্তা, তাহলে টোটাল কত রে? 68 12, তার মানে কত? 80, না? 68 যোগ 12 তো 80 তো হয়, তাই না? তাহলে 80 ইন্টু 9.8, এক্স এর মান কত? কয় মিটার লম্বা মই রে? 10 মিটার লম্বা একটু মই, 10 ইন্টু এমজি এক্স সাইন থিটা, সাইন 30 ডিগ্রির মান 1/2, একবারই দিবা সাইন 30 ডিগ্রির মান 1/2 দিয়ে দিছি, বুঝছো? টি এর ভ্যালু কত? 19.6, কি বলো? 19.6, ক্লিয়ার? সো দেখো প্রশ্নটা দেখে ভয় পাইতে পারো, বাট ভয়ের কিছু নাই তো ভাই, ভয়ের কিছু নাই তো। দেখো কেমন চিন্তা করবা, 9.8 দ্বারা যদি 19.6 কে কাটাকাটি করি কত? 2, বুঝছো? 2, তাহলে 2 দুগুণে 4, 4 দ্বারা যদি 80 কে কাটি, 4 করি 80, তাহলে 20 ইন্টু 10, তার মানে কত রে? 200, তাই না? 200 ওয়াট, ক্লিয়ার? 200 ওয়াট, বুঝছো? এই যে দেখো 200 ওয়াট, ক্লিয়ার? সো জিনিসগুলা খুব বেশি কঠিন না ভাইয়েরা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা যেটা পড়বো আমাদের সেকেন্ড পার্ট, মানে আমাদের চ্যাপ্টার 2, মহাকর্ষ এবং অভিকর্ষ। খুব অল্প সময়ের মধ্যে 45 থেকে 50 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বুঝাই দিব, এমন ভাবে বুঝাই দিব তোমার এক্সট্রা করে আর কোথাও পড়া লাগবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। এবং আমার ক্লাস করার পর তুমি যে কোনো বই যখন সলভ করতে যাবা নিজে পারবা, নিজে পারবা, এই ভরসা দিচ্ছি, ঠিক আছে? তুমি নিজে সলভ করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? নিজে সলভ করতে পারবা। ওকে, আসো এবার মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা যদি তুমি দেখো, একটু এক্সপ্লেইন করে আগে। তোমার এখানে 5টা টপিক্সের কথা আমি বলছি, বাট মনে রাখবা এই দুটার মধ্যে এই দুটো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কি বলতো? লেস ইম্পর্টেন্ট। বাট এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কি বলতো? মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে এইখানে তোমার কেপলারের সূত্র থেকে ভালো প্রশ্ন হয়, কৃত্রিম উপগ্রহ থেকে কোনো প্রশ্ন হয় না, কেপলারের সূত্র থেকে ভালো প্রশ্ন হয়। এখানে নিক্ষেপণ বেগ থেকেও কোনো প্রশ্ন হয় না, বুঝছো? আচ্ছা, নিক্ষেপণ বেগ থেকেও কোনো প্রশ্ন হয় না, এখানে মুক্তি বেগ থেকে প্রশ্ন হয়, ক্লিয়ার? এবং সবচেয়ে বেশি প্রশ্ন হবে তোমার অভিকর্ষ ত্বরণ রিলেটেড পড়াশোনা। এখানে আমি যে কয়েকটা জায়গাকে তোমাকে মার্ক করছি, 1 2 3, এই 3টা বক্স যদি তুমি ভালোভাবে পারো ইনশাআল্লাহ এই জায়গা থেকে তুমি সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এই জায়গা থেকে সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। এই মনোযোগ আছে তো বলো, মনোযোগ আছে সবার? দেখি কার কার মনোযোগ আছে বলো। এই কে কে ঘুমাচ্ছ বলো, কার কার মনোযোগ আছে বলো।
ভাইয়া অসুস্থ, তাও কিন্তু ভাইয়া কিন্তু ফুল স্পিডে আছে। তোমার মনোযোগ আছে কিনা বলো? মনোযোগ থাকলে চা খাবা, না থাকলে চা খাবা। ওকে ওকে, আসো এবার মহাকর্ষ বল। মহাকর্ষ বল খুব সহজ কথায়, খুব সহজ কথায় ভাইয়া, খুব সহজ কথায় এভাবে চিন্তা করবা যে দেখো এই যে m1 ভরের একটা বস্তু, m2 ভরের আর একটা বস্তু পরস্পর d দূরত্বে আছে। কি আছে? পরস্পর d দূরত্বে আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার কি বলতো, m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু পরস্পর d দূরত্বে আছে। এই d এর পরিচয়টা বলতে পারবা? এই ডিটা মাথায় রাখবা। এই ডিটা হবে, এই ডি এর পরিচয় হবে ভরকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মনে রাখবা, ভরকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? ভরকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ক্লিয়ার? ওকে, এই জায়গা থেকে আমরা ইজিলি নিউটনের মহাকর্ষ সূত্র, তাই না? আমরা মহাকর্ষ সূত্র, জাস্ট মহাকর্ষ সূত্র থেকে যে ফর্মুলাটা পাইছিলাম, সিম্পল একটা ফর্মুলা, কি বলতো? এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই কি বলতো, এফ সমানুপাতিক 1/d², তাই না? 1/d²। তো এই দুইটা জায়গা থেকে আমরা বলছিলাম কি বলতো, এই দুইটা জায়গা থেকে আমরা বলছিলাম যে এফ সমানুপাতিক m1 m2 বাই কি d², তাই না? d²। এই জায়গাটা থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে আনুপাতিক ম্যাথ। এই জায়গা থেকে আনুপাতিক ম্যাথ, হ্যাঁ, আনুপাতিক ম্যাথ পরীক্ষা আসবে। এই জায়গা থেকে আনুপাতিক ম্যাথ পরীক্ষা আসবে এবং আসে বারবার, ঠিক আছে? আনুপাতিক ম্যাথ পরীক্ষা আসবে। তো এখন এই জায়গা থেকে ভাই আমরা কি পাইছিলাম, আমরা যদি আলটিমেট মেইন ফর্মুলাটা নেই, এফ ইকুয়াল টু কি বলতো, জি m1 m2 বাই কি d², তাই না? জি m1 m2 ভাগ d², তাই না? এটা আমরা সবাই জানি। এখন এই জিটা মনে রাখবা, এটা হচ্ছে আকর্ষণ ধর্মী, তাই না? এটা হচ্ছে আকর্ষণ ধর্মী, এইটা মাথায় রাখবা, আকর্ষণ ধর্মী। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র। কি বলতো? বিপরীত বর্গীয় সূত্র মানে, হ্যাঁ, বিপরীত বর্গীয় সূত্র মানে, বিপরীত বর্গীয় সূত্র কোনটা বলতে পারবা? বিপরীত বর্গীয় সূত্র কোনটা রে? এফ সমানুপাতিক 1/d², হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র, ক্লিয়ার? বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। এবং এই বলটা মনে রাখবা, এই বলটা হচ্ছে দুর্বলতম বল। কি বলতো? দুর্বলতম বল। এই বলটার পাল্লা অসীম। কি বলতো? পাল্লা, এই বলটার পাল্লা অসীম। এই বলটা হচ্ছে তোমার গ্রাভিটন কণা। কি বলতো? গ্রাভিটন। কি বলো? গ্রাভিটন নামক কণার কারণে কি হয়, এই বলটা উৎপন্ন হয়, ক্লিয়ার? এই বলের এই বেসিক কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে ওকে, এরপরে আসো, এইখানে আরেকটা জিনিস আছে, কি বলতো, মহাকর্ষীয় ধ্রুবক জি। কি বলতো? জি বা মহাকর্ষীয় ধ্রুবক, হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবক, এই জি বা মহাকর্ষীয় ধ্রুবক। এই জিটাকে মাথায় রাখবা, জি বা মহাকর্ষীয় ধ্রুবক। এইটার মান কত বলো? এটা আমরা সবাই জানি, তাই না? এর মানটা কত? 6.673 ইন্টু 10⁻11, তাই না? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং মাত্রাটা কত বলতো? m−1 l³ t−2। এখানে সবাই জানি যে এইটা একটা সার্বজনীন ধ্রুবক, তাই না? তার মানে এটা কোনো কিছুর উপর নির্ভর করে না। কিন্তু মাথায় রাখবা শুধুমাত্র এককের উপর নির্ভরশীল। কি বলতো? এককের উপর নির্ভরশীল, এই কথাটা মাথায় রাখবা। শুধুমাত্র এককের উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর নির্ভরশীল না। এটা মাধ্যমের কোনো ধর্ম, কোনো কিছুর উপর নির্ভরশীল না মহাকর্ষীয় ধ্রুবক। এটা শুধুমাত্র কার উপর নির্ভরশীল? এককের উপর নির্ভরশীল, বুঝছো? কৃষি ইউনিভার্সিটির প্রশ্নগুলো মাঝে মাঝে অনেক পূর্ণ প্যাটার্নে করে ফেলে, সো এই ইনফরমেশনগুলো তুমি মাথায় রাখবে শুধু, ক্লিয়ার? ওকে, এই মহাকর্ষ বল ও রিলেটেড পড়াশোনায় আমরা একটা ম্যাথ করব। দেখো, আমরা একটা ম্যাথ করব, কি বলছে দেখো তো। বাংলাদেশ এগ্রিকালচারে আসছিল, বাউতে আসছিল, বাউ 7-8-এ আসছিল। কি বলছে দেখো তো, যে ভাইয়া দুটি বস্তুর ভর ও মধ্যবর্তী দূরত্ব উভয় দ্বিগুণ করছি, তাই না? উভয় দ্বিগুণ করছি, তাহলে বলছে ক্রিয়াশীল বল কত গুণ হবে? তাহলে ভাই বলটা জিজ্ঞেস করছে, তাই না? তাহলে বল চেঞ্জ করছে কারকে? ভর এবং দূরত্বকে, তাই না? ভর এবং দূরত্বকে চেঞ্জ করে চাইছে কি রে? বল।
তাহলে বলের সাথে ভর এবং দূরত্বের সম্পর্ক কি? এফ সমানুপাতিক m1 m2 বাই কি ডি স্কয়ার না, এটা না, এটা তো। তাহলে এখানে কি করছে বলতো, তোমার এফ প্রাইমটা জিজ্ঞেস করছে, তাহলে m1 প্রাইম m2 প্রাইম d প্রাইম কে নিবা তুমি। তাহলে সমানুপাতিক দেখো তো, m1 টা কত দ্বিগুণ করছে, তার মানে 2m1, m2 টা কত রে 2m2, d প্রাইমটাকে কি করছে 2d এর উপর হোল স্কয়ার না, তার মানে এখানে কত আসতেছে 4d স্কয়ার না, 4d স্কয়ার। তাহলে ভাই তুমি যদি কাটাকাটিগুলো এবার করে ফেলো, 2 2 4 কাটো, তাহলে কি থাকতেছে বলো তো, ডাইরেক্ট m1 m2 বাই কি d স্কয়ার না। তাহলে সামনে কিছু আছে নাই, মানে 1, 1 মানে কি বলো, 1 মানে কি পূর্বের সমান, পূর্বের সমান থাকবে বা অপরিবর্তিত, পূর্বের সমান বা অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, বুঝছো, অপরিবর্তিত। তাহলে সমান বা কি অপরিবর্তিত হচ্ছে আমার কি অ্যান্সার, ক্লিয়ার। সো এইরকম আনুপাতিক টাইপের ম্যাথ আসবে, এরকম আনুপাতিক টাইপের ম্যাথ আসবে, তুমি ধামাধাম অ্যান্সার করে ফেলবা, এরকম আনুপাতিক টাইপের ম্যাথ আসবে, তুমি ধামাধাম অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে। আনুপাতিক টাইপের ম্যাথ আসলে ধামাধাম অ্যান্সার করতে হবে। ওকে, এরপরে আসো, এবার এইটা বলো সবাই একটু দেখি, তোমাদের চোখের পরীক্ষা নিব, চোখের পরীক্ষা, ঠিক আছে, সবাই একটু চোখের পরীক্ষা দাও, দেখি কে কত বেশি দেখতে পারে, দেখি কে কত বেশি দেখতে পারে, সবাই একটু চোখের পরীক্ষা দাও। দেখো কি বলছে, জি এর মান, মাত্রা এবং মাত্রা দেখছো কৃষিতে কতবার আসছে, দেখছো কতবার আসছে। তাহলে দেখো তুমি কেমনে চিন্তা করবা, তুমি কেমনে চিন্তা করবা, খুবই সহজভাবে চিন্তা করা যায়। প্রথমটা দেখো তো, তোমার লাগবে কত, তোমার লাগবে এল কিউব, এখানে কত আছে এল স্কয়ার আছে, তার মানে এটা বাদ, এটা রাইট, এটা বাদ, বুঝছো, এল কিউব। তাহলে তুমি দুইটা এবার খুঁজবা, এরপর লাগবে কত এল কিউব এম ইনভার্স 1, তাই না, এম ইনভার্স 1, এখানেও আছে এম, এখানেও আছে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 3 না, এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, তাই না, টি ইনভার্স 2। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে এখানে কত আছে টি ইনভার্স 1 আছে, এটাও বাদ, তো ডাইরেক্ট অ্যান্সার বি না, এ বুঝছো রে, ডাইরেক্ট অ্যান্সার বি না। সো তুমি ঠান্ডা মাথায় জাস্ট চিন্তা করবা, ঠান্ডা মাথায় চিন্তা করবা। এই যে অঙ্কন না অনিয়ন মানে পেঁয়াজ, তোদের কমেন্ট আমি অবশ্যই দেখতেছি, তোদের কমেন্ট আমি অবশ্যই দেখতেছি। এখন সবার কমেন্ট পড়ার তো দরকার নাই, আমি তোদেরকে তো মন থেকে ভালোবাসি রে পাগল, মন থেকে ভালোবাসি, এই মন থেকে পড়তেছি তোদের কমেন্ট, ঠিক আছে, মন থেকে পড়তেছি তোদের কমেন্ট, হ্যাঁ। ওকে ওকে, এরপরে আয়, বুঝছো, বুঝছো, হ্যাঁ পেঁয়াজ বলছে, পেঁয়াজ অনিয়ন নাকি পেঁয়াজ। ওকে, তাহলে 2 নাম্বারটা অ্যান্সার। তো যেভাবে চিন্তা করাইলাম এভাবে চিন্তা করে ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে আসো, এবার দেখো মহাকর্ষ বলে কৃত কাজ, মহাকর্ষ বলে কৃত কাজ, এখানে জাস্ট মাথায় রাখবা যে আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু জি এম এম 1/r মাইনাস কি 1/r প্লাস এইচ, ঠিক আছে, আর প্লাস এইচ, ঠিক আছে। এটা হচ্ছে মহাকর্ষ বলে কৃত কাজের ফর্মুলা, কম আসে বাট একটা প্রশ্ন আমি রাখছি, হ্যাঁ, মহাকর্ষ বলে কৃত কাজ, ঠিক আছে, মহাকর্ষ বলে কৃত কাজ, এটা জাস্ট মাথায় রাখবা। আবার এই জিএম এটা হচ্ছে মনে রাখবা জি আর স্কয়ার, কি বলতো, জিএমটা হচ্ছে জি আর স্কয়ার এম ইনটু 1/r মাইনাস 1 ভাগ, তোমার দেখে মনে হইতে পারে অনেক বড় জিনিস বাট ছোট জিনিস। দেখো বস্তু কণাকে 2r ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, মানে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা বলে 2r বলা লাগতো না, তাহলে এইটা হচ্ছে তোমার এইচ এর ভ্যালু, কি বলতো এইচ এর ভ্যালু, বুঝছো। তাহলে এইচটা যদি 2r হয়, দেখো এইচটা যদি তোমার 2r হয়, এইচটা যদি 2r হয় তাহলে r প্লাস এইচ, r প্লাস 2r মানে কত রে 3r, তাই না। এখন তোমার অ্যান্সার এখানেই তুমি বলে দিতে পারবা, বুঝছো, অ্যান্সার এখানে হয়ে যাবে। কেমনে হবে দেখো, তাহলে কি আসতেছে বলো তো, জি আর স্কয়ার এম ইনটু এখানে কত আসতেছে বলো 3r, তাহলে কত 3r, তাহলে কত 3 মাইনাস কত রে 1 না, তাহলে কত 2/3, কত আসতেছে 2/3, তাহলে 2/3 ইনটু এখানে কি আছে বলো, এই আর আর আমি কাটতে পারি, এই আর আর স্কয়ার কাটলে কি শুধু একটা আর থাকে না, তাহলে কত আসতেছে বলো তো জিএমআর, বুঝছো। 2/3 কোনটা আছে রে, 2/3 কোনটা আছে, এই যে একটা, বুঝছো, 2/3 একটা আছে। সো এই জিনিসটাকে প্যারা হিসাবে নেওয়া যাবে না, প্যারা হিসাবে নেওয়া যাবে না, যত তুমি দ্রুত করতে পারবা, ঠিক আছে, যত দ্রুত করতে পারবা। ও অনিয়ম, আচ্ছা আমি চোখে দেখতেছি না, ঠিক আছে, এটা হচ্ছে অনিয়ম, আচ্ছা ভালো নাম, সুন্দর নাম, হ্যাঁ, বুঝছো রে। সো ভালোভাবে চিন্তা করবা। এরপরে আসো, বলছে কি দেখো তো, স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনায় কোনটি মিথ্যা, কোনটি মিথ্যা, মিথ্যা বলতে কি ভুল, তাই না,
মিথ্যা বলতে কি বোঝায়? ভুল। আর ভুল হইলে অ্যান্সার কি সঠিক, তাই না? প্রথমটা কি বলছে দেখো তো, বলছে বল দুটি বলই বস্তু দুটির দূরত্বের বর্গের সমানুপাতিক। এটা ভুল না? দুটি সংরক্ষণশীল বল, দুটি শূন্যস্থানে কাজ করে, দুটি কেন্দ্রীয় বল, তার মানে এই যে এইটা ভুল, বুঝছো? এটা হচ্ছে অ্যান্সার। কারণ এখানে কি সমানুপাতিক রে, এখানে কি হবে বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক, বুঝছো? বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে সমানুপাতিক আছে ওইটা ভুল, ওইটাই অ্যান্সার। ক্লিয়ার? সমানুপাতিক আছে ওইটা ভুল, ওইটাই অ্যান্সার। বুঝছো রে? এই বুঝছো? তোমরা একটু কমেন্ট করবে সবাই, হ্যাঁ? এরপরে দেখো অভিকর্ষ ত্বরণ, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এইটাতে আমি আবার ফিরবো। আচ্ছা, এটা খুব সহজভাবে তোমাকে একটু বুঝাই দিব। এই পেজটা আমার একটু লাগবে, দাঁড়াও আমি এই পেজটা একটু নিয়ে নেই ডাবল করে। আচ্ছা, এখানে আমি তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তার আগে জাস্ট তুমি এই জিনিসটা মাথায় রাখো যে ভাই আমার অভিকর্ষ ত্বরণ জিটা কি বলতো, জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই না? জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা আমরা সবাই জানি, তাই না? ওকে, তো এই জায়গা থেকে আমরা এটাও মাথায় রাখবো যে জি এম ইকুয়াল টু কি বলতো, জি আর স্কয়ার, তাই না? জি এম ইকুয়াল টু জি আর স্কয়ার, এটা আমার অনেক সময় কাজে লাগবে। বাট প্রেক্ষাপটটা দেখো, এইখানে আমরা বলতে পারি কি জি সমানুপাতিক এম না, আর কি বলতো জি সমানুপাতিক 1/r স্কয়ার, তাই না? 1/r স্কয়ার। এই জায়গা থেকে আমরা কি আসবে বলতো, এই জায়গা থেকে জি সমানুপাতিক কি m/r স্কয়ার, তাই না? জি সমানুপাতিক m/r স্কয়ার। এই জায়গা থেকে তোমার আনুপাতিক ম্যাথ আসবে। কি আসবে? আনুপাতিক ম্যাথ। হ্যাঁ, আনুপাতিক টাইপের ম্যাথ আসবে, বুঝছো? আনুপাতিক টাইপের ম্যাথ আসবে এই জায়গাটা থেকে। ক্লিয়ার? ওকে। আরে সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল দরকার নাই, শুধু অসংরক্ষণশীল বল, সান্দ্র বল ঘর্ষণ বল, ঘষেটি, আর কিছু লাগবে না। সান্দ্র বল ঘর্ষণ বল, আর কিছু লাগবে না। দেখ, আনুপাতিক টাইপের ম্যাথগুলো আসবে এই জায়গাটাতে। আমি আবার ফিরবো, বাট মনে রাখবা এই জিটা এটা কিন্তু ধ্রুব না, বুঝছো? এটা হচ্ছে ধ্রুব না, এটা বিভিন্নভাবে চেঞ্জ হইতে পারে। কি কি কারণে চেঞ্জ হইতে পারে? আমরা এক নম্বর যে কারণটার কথা বলছি, এক নম্বর যে কারণটা কি বলতো, উচ্চতার জন্য জি এর পরিবর্তন। কি বলতো? উচ্চতার জন্য জি এর পরিবর্তন। এটা মাথায় রাখবা যে উচ্চতার জন্য জি এর মানের পরিবর্তন ঘটতে পারে। এখন কিভাবে ঘটবে, তো ঘটনাটা একটু বোঝার ট্রাই করবা। যে মনে করো এইটা তোমার একটা পৃথিবী, কি বলো, এই যে এটা একটা পৃথিবী, তোমার পৃথিবী না, আমাদের সবার পৃথিবী। এই পৃথিবীর ব্যাসার্ধ কি বলতো, আর, তাই না? পৃথিবীর ব্যাসার্ধ আর, তাই না? এখন পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি এই উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি এই উচ্চতায় একটা বিন্দু আছে, এই উচ্চতায় আরেকটা বিন্দু আছে। এই জায়গায় জিএইচটা কত এটা বের করতে চাইছো, জিএইচটা কত এটা বের করতে বলবা। আর এই জায়গায় কি জিই, তাই না? জিটা কত রে, জিএম বাই আর স্কয়ার, তাই না? জিটা কত, জিএম ভাগ আর স্কয়ার, তাই না? জিএইচটা কত, জিএইচটা কত। এখানে মাথায় রাখবা যে ভাইয়া তোমার জিএইচটা কি হবে বলো তো, জিএইচটা হবে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই জায়গা থেকে তুমি যেটা ইউজ করবা, জিএইচটা হবে জিই ইন্টু আর বাই আর প্লাস এইচ, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, বুঝছো? এই যে ফর্মুলাটা আমি লিখছি না, এই যে ফর্মুলাটা পাইছি না, এই ফর্মুলাটা মনে রাখবা। এটা হচ্ছে সব সময় ইউজ করবা, হ্যাঁ? এটা হচ্ছে সর্বদা, সর্বদা ব্যবহার করব, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমরা সর্বদা ব্যবহার করব। জিএইচটা হচ্ছে জিই আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ক্লিয়ার? এটা তুমি সবসময় ইউজ করবা। এরপরে আর এখানে আরেকটা শর্ত আছে, যে শর্তযুক্ত একটা সূত্র আছে। হ্যাঁ, শর্তযুক্ত একটা সূত্র আছে, এটা জাস্ট মাথায় রাখবা তুমি। শর্তটা হচ্ছে যদি কখনো তোমার বলা থাকে যে এইচ ডাবল লেস দেন আর, যদি এই শর্তে বলা থাকে এইচ ডাবল লেস দেন আর, তখন জিএইচটা হবে জিই ইন্টু 1 - 2h ভাগ আর, বুঝছো? 1 - 2h ভাগ আর। এই শর্তযুক্ত আর এটা সর্বদা ব্যবহারযোগ্য, এই দুটো সমীকরণ শুধু জেনে রাখবা তুমি। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? রাখতে হবে ইনশাল্লাহ। ওকে, এখন এই জায়গা থেকে আমাদের এইচ নির্ণয় করতে হবে। কি বলতো, এইচ নির্ণয় করা লাগবে। হ্যাঁ, এইচ নির্ণয় করা লাগবে, এইচ নির্ণয় করা লাগবে। মনে রাখবা এইচটা হবে, এইচটা হবে রুট ওভার জিই বাই জিএইচ মাইনাস 1 ইন্টু আর, বুঝছো? জিই বাই জিএইচ মাইনাস 1 ইন্টু আর, জাস্ট এতটুকু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বড় ভাগ ছোট, তাই না?
এই জায়গা থেকে যদি কখনো বলে এরকম, যদি কখনো এরকম বলে যে জিই জি এইচটা হবে জিই এর 1/n গুণ, এটা বলতে পারে যে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/n গুণ। তাহলে তুমি এখানে বলো তো জি/জিএইচটা কত আসবে, তখন তোমার এইচটা আসবে কত জানো, তখন তোমার এইচটা আসবে √n-1 ইন্টু আর, কি আসবে √n-1 ইন্টু আর। ক্লিয়ার? যদি বলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/n গুণ, তাহলে এইচটা কত হবে √n-1 ইন্টু আর। ক্লিয়ার? যদি বলে এরকম যে জিএইচটা হচ্ছে জিই এর x%, কি হবে যদি বলে x%, যদি বলে জিএইচটা জিই এর x%, তাহলে মাথায় রাখবা তোমার এইচটা হবে 10 মাইনাস √x/√x ইন্টু আর। বুঝছো? এই দুটো জিনিস ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? এই দুটো জিনিস ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখবা, ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে, এরপরে আসো গভীরতার জন্য জি এর পরিবর্তন। কি বলতো? গভীরতার জন্য জি এর পরিবর্তন। তো এইখানে যে ঘটনাটা আমার ঘটে, মনে করো এটা পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ মনে করো আর, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে ডি মিটার গভীরে আসলে এই বিন্দুতে জি ডিটা কত, এটা বের করতে বলে। আর এই বিন্দুতে কি আমার জি ই আছে, তাই না? gm/r², তাই না? gm/r², ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবা। সো এইখানে যে বিষয়টা আসতেছে ভাই, আমার জি ডিটা হয় জাস্ট মাথায় রাখবা জিই ইন্টু 1 মাইনাস ডি ভাগ আর, 1 মাইনাস ডি ভাগ আর, ঠিক আছে? এইটা অথবা আরেকটা ফর্মুলা জাস্ট মাথায় রাখবা, এখানে তাহলে হয়ে যাবে যে ভাই জি ডিটা হবে 4/3 জি পাই রো আর মাইনাস ডি, ঠিক আছে? আর মাইনাস ডি। এই ফর্মুলার ইউজটা তোমার জেইউতে বেশি লাগে, এটা হচ্ছে তোমার জেইউতে বেশি লাগে, ঠিক আছে? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অপশনটা এভাবেই থাকে, তোমার এটা লাগে, বাট তুমি ম্যাথ করবে এইটা দিয়ে, ঠিক আছে? এটা দিয়ে ম্যাথ করবা। আচ্ছা, এখানে তোমাকে যদি বলে, যদি কখনো এই ক্লুটা বলে দেয় যে জি ডিটা হবে জিই এর 1/n গুণ, কি হবে 1/n গুণ, যদি এইটা বলে জি ডিটা হবে জি এর 1/n গুণ, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, ডিটা হবে n-1 ডিভাইডেড বাই n ইন্টু আর। ক্লিয়ার? n-1 ডিভাইডেড বাই n ইন্টু আর। এই বেসিক ইনফরমেশনগুলো মাথায় রাখবা, ঠিক আছে? এই বেসিক ইনফরমেশনগুলো মাথায় রাখবা। এখন ভাই বিভিন্ন অক্ষাংশের জন্য জি এর পরিবর্তন, এখান থেকে বেসিক কয়েকটা ইনফরমেশন জাস্ট মাথায় রাখবা যে কি বলতো তোমার। আচ্ছা, এখানে যদি আমরা একটা পৃথিবী নেই, মনে করো এই যে একটা পৃথিবী আসলে এরকম, তাই না? সুষম গোলক না, পৃথিবী সুষম গোলক না। এখন এই জায়গা থেকে আমরা যদি একটু অক্ষাংশ চিন্তা করি, দেখো আমরা যদি একটু অক্ষাংশ চিন্তা করি, তাহলে এই অক্ষাংশটা কি বলতো 0 ডিগ্রি বা বিষুব, তাই না? 0 ডিগ্রি বা বিষুব। আর এটা কি বলতো 90 ডিগ্রি বা কি বলতো মেরু, তাই না? আর এইটা হচ্ছে এমন একটা বিন্দু, এটা হচ্ছে আমার এমন একটা বিন্দু যে বিন্দুটা কি আছে বলতো ল্যামডা অক্ষাংশ আছে, তার মানে এই বিন্দুটা হচ্ছে আমার কি ল্যামডা অক্ষাংশ। বুঝছো? ল্যামডা অক্ষাংশ। ক্লিয়ার? ভাইয়া জাস্ট কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা যে ল্যামডা অক্ষাংশে আমার জি ল্যামডাটা হবে কি বলতো, জি ল্যামডার ফর্মুলাটা মাথায় রাখবা শুধু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। আর এই যে বিষুব অঞ্চল, এই যে আমি বিষুবের কথা বলছি, এই যে বিষুবের কথা বলছি, এই বিষুবে মাথায় রাখবা যে জিটা মিনিমাম মানটা কত রে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এখানে হচ্ছে আরটা ম্যাক্সিমাম। বুঝছো? বিষুবের ক্ষেত্রে এটা মাথায় রাখবা। আর মেরুতে মাথায় রাখবা যে ভাই মেরুতে হচ্ছে আমার জিটা হচ্ছে ম্যাক্সিমাম মান কত 9.83, আর এইখানে হচ্ছে কি কেন বলতো যে আরটা হচ্ছে তোমার মিনিমাম। বুঝছো? সো এই কয়েকটা জিনিস মাথায় রাখবা, জাস্ট এই ইনফরমেশনগুলো মাথায় রাখবা। এখন ভাইয়া এই জায়গায় যদি আমি জি এর একটা সামারি টানি, দেখো আমি যদি জি এর একটা সামারি টানি, একটু দেখবা ভালোভাবে, জি এর একটা সামারি টানি, হ্যাঁ,
সার সংক্ষেপটা টানি, এইটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যদি সার সংক্ষেপ টানি। আমি শুধু 3টা পয়েন্ট দেখাবো এখানে, এই 3টা পয়েন্ট তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখবা। 3টা পয়েন্ট তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, আমি দাঁড়াও আমি সার্কেলটাকে একটু নিচে নামাবো, হ্যাঁ, খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এখানে একটা, এরপর হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর হচ্ছে আরেকটা নিব আমি, মানে এখানে একটা। দেখো এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু, তাই না? এই 3টে বিন্দুতে আমরা জি চিন্তা করব। তাহলে মনে রাখবা এই বিন্দুটা, এই যে বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, আর এই বিন্দুটা কি বলতো ডি গভীরতায়, আর এই বিন্দুটা কি বলতো পৃষ্ঠে, তাই না? পৃষ্ঠে। এটা আমরা জাস্ট রিভিউ করে ফেলবো। দেখো ডি গভীরতায় মাথায় রাখবো জিডিটা হবে কি বলতো, জিডিটা হবে জিই ইন্টু 1 মাইনাস ডি ভাগ আর, তাই না? ডি ভাগ আর, তাই তো, ডি বাই আর। বাকি বলবো আমরা যে জিডিটা হবে 4/3 জি পাই ও রো আর মাইনাস ডি, তাই না? আর মাইনাস ডি, এটা আমরা সবাই জানি, তাই না? এবং জি এইচটা হবে কি বলতো, জি এইচটা হবে আমার জিই ইন্টু 1 মাইনাস 2h ভাগ আর, 1 মাইনাস 2h ভাগ আর কি বলতো জিই ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? এইটা হচ্ছে সর্বদা, এটা হচ্ছে আমরা সর্বদা ইউজ করবো, তাই না? সর্বদা ইউজ করব, সর্বদা ইউজ করব। এখন এই জায়গায় আসো, পৃষ্ঠে যখন বলছে তোমাকে, তখন তুমি বলছো কি বলতো, জিটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, বা এইটাকে বলা যায় যে 4/3 জি পাই ও রো আর, বুঝছো? 4/3 জি পাই রো আর। ভাইয়া এই জায়গা থেকে তোমাকে 2টা বিষয় খুব ভালোভাবে এক্সপ্লেইন মাথায় রাখতে হবে, যে ভাই জি সমানুপাতিক 1 ভাগ আর স্কোয়ারও হইতে পারে, জি সমানুপাতিক আরও হইতে পারে, বুঝছো? যদি পৃষ্ঠের কথা বলে জি সমানুপাতিক 1 ভাগ আর স্কোয়ারও হইতে পারে, অথবা জি সমানুপাতিক আরও হইতে পারে। তাহলে এইখানে যদি আর তুমি বৃদ্ধি করো, ব্যাসার্ধ বাড়াও, জি কমবে। এখানে যদি ব্যাসার্ধ বাড়াও, জি বাড়বে। কখন কোনটা, কখন কোনটা খুব ভালোভাবে মাথায় রাখবা, কখন কোনটা। এই জায়গাটা একটু ভালোভাবে দেখবা। যদি বলে ভাই, যদি বলে তোমার এম ধ্রুব, কি বলতো, যদি বলে তোমার এম ধ্রুব, তাহলে অবশ্যই হবে জি সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার। যদি বলে রো ধ্রুব, মানে একই ঘনত্ব, যদি বলে রো ধ্রুব, তাহলে জি সমানুপাতিক আর, বা এম ধ্রুব, বা কিছু না বললে, হ্যাঁ, কিছু না বললে, তোমার যদি স্পেসিফিকলি কিছু বলা না থাকে, তাহলে তুমি ধরে নিবে কি জি সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার। ক্লিয়ার? সো এই টোটাল জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবে, ইনশাল্লাহ এই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি পারবা। ওকে, এবার এই জায়গা থেকে একটা প্রশ্ন সলভ করো, দেখি কি বলছে। ওকে, বলো এবার এটা প্রশ্ন সলভ করো। সবাই বলো দেখি কি হবে। এখানে বলছে যে গ্রহের ব্যাসার্ধ কি বলা আছে, গ্রহের ব্যাসার্ধ আছে 6000 কিলোমিটার, পৃষ্ঠ দেশে জি এর মান 10.08 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান এত, তাই না? তাহলে এইচ এর ভ্যালু জিজ্ঞেস করছে, তাই না? এইচ এর ভ্যালুটা জিজ্ঞেস করছে, তাহলে এইচ এর ভ্যালু কত বলতো, রুট ওভার জি বাই জিএইচ মাইনাস 1 ইন্টু আর, তাই না? মাইনাস 1 ইন্টু আর। এখন এই জায়গা থেকে তুমি যদি দেখো ভাইয়া, এই জায়গা থেকে তুমি যদি দেখো কি হবে বলতো, রুট ওভার জিএইচটা কত, জিটা হচ্ছে 10.08 বাই কত, কত রে 7, তাহলে 7 মাইনাস 1 ইন্টু আর এর ভ্যালু কত রে, আর এর ভ্যালু আসতেছে কত 6000, তাই না? কত কিলোমিটার, তার মানে এটাও আমরা 6000 রাখবো, 6000। এখন এই ঘটনাটা দেখো তো, এই টোটাল ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা কত আসবে, এটা অবশ্যই কি হবে বলতো, এটা হচ্ছে 1 এর চেয়ে বড়, তাই না? 1 এর চেয়ে বড়, তাই না? 1 এর চেয়ে বড় আসবে, তাই না? 1 এর চেয়ে বড় আসবে। এটাই আলটিমেটলি মানে তুমি একুরেট মানটা বের করার মতো অ্যাবিলিটি তোমার নাই, পারবা না। বাট রুট ওভার 10/1, তুমি জাস্ট নর্মালি চিন্তা করো, 10/7,
কাটাকাটি করলে কি হতো 1 এর চেয়ে একটু বেশি, তাহলে সেই বেশিটাও যদি বাদ দেয় তাহলে এই টোটাল গুণফলটা কি 6 এর চেয়ে একটু বেশি না ভাই? 6 এর চেয়ে একটু বেশি হবে। তো একটু বেশি দেখো তো 1008 1298 অনেক বেশি, তার মানে এটা আলটিমেটলি তুমি জাস্ট এই জায়গা থেকে 6 এর সাথে যদি গুণ করো একটু বেশি আসবে, সেই বেশিটা বেশি না, সেটা কত 700 মতো আসবে আর কি। ঠিক আছে, তুমি জাস্ট কাছাকাছি মান এখানে চিন্তা করবা, হ্যাঁ কাছাকাছি মান চিন্তা করবা। ওকে, এরপরে আসো, এটা একটু দেখো তো কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 0, অভিকর্ষ ত্বরণের মান 0, তাই না? তাহলে কি বলছে রে, জিএইচটা যদি 0 হয়, তাই না, জিএইচটা 0। আচ্ছা, যদি জিএইচটা 0 হয় তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি বলো? যদি জিএইচ 0 হয় তাহলে আমাদের এইচটা কত হবে বলো? তাহলে জিএইচ যদি 0 হয় তাহলে এইচটা বের করতে বলছে, তাই না? তাহলে এইচটা হবে রুট ওভার জি বাই, আচ্ছা এটা আমরা এইভাবে করতে পারবো না, আচ্ছা এইখানে এই ম্যাথটা একটু ঝামেলা আছে। যদি এইচটা আমাকে বের করতে বলে তাহলে আমরা এইভাবে চিন্তা করি। আচ্ছা, এইটা হচ্ছে একটু তোমরা ট্রাই করো, হ্যাঁ এই ম্যাথটাতে একটু ঝামেলা আছে, ঠিক আছে এই ম্যাথটাতে একটু ঝামেলা আছে, এটা একটু তোমরা ট্রাই করবে, হ্যাঁ এটা একটু ট্রাই করতে হবে। আচ্ছা, এবার এইটা দেখো তো, এই ম্যাথটা একটু দেখো তো কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, তাই না, জি কত গুণ হবে ডিরেক্ট, তাহলে ভর চেঞ্জ করছে আর ব্যাসার্ধ চেঞ্জ করে কাকে চাইছে রে, জি কে চাইছে, তাই না? তাহলে জি সমানুপাতিক এম বাই আর স্কয়ার, তাই না, এম বাই আর স্কয়ার। তাহলে এম কত করা হয়েছে 2m আর কত 2r এর উপর হোল স্কয়ার, তার মানে কত আসতেছে 4r স্কয়ার, তাই না? এটা কাটাকাটি করলে কত 2, 1/2, তার মানে কত রে জি ভাগ 2, ঠিক আছে 1/2 মানে কত জি ভাগ 2, ক্লিয়ার, 1/2 মানে জি ভাগ 2। ওকে, এরপরে আসো, এটা একটু দেখো তো কি বলছে, যে বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাই না? 4 গুণ হলে অভিকর্ষ ত্বরণ কত? এখন এইখানে বলছে যে কার অভিকর্ষ ত্বরণ, কার বলছে কোথায় বলো তো? তাহলে অবশ্যই চাঁদে অভিকর্ষ ত্বরণ জিজ্ঞেস করছে, তাই না? যদি চাঁদে অভিকর্ষ ত্বরণ জিজ্ঞেস করেন জি মুন, তাহলে হবে কি বলতো এম অফ মুন ডিভাইডেড বাই কি আর অফ মুন, না তাই না? তাহলে এখন দেখো তো কি বলছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তাহলে পৃথিবীর ভর এম অফ আর্থটা এম অফ মুনের 81 গুণ, আর কি বলছে বলতো পৃথিবীর ব্যাসার্ধ আর অফ আর্থটা কি হবে বলতো পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, তাহলে চাঁদের ব্যাসার্ধের কত গুণ 4 গুণ, এটা আমার বলা আছে, তাই না? এটা আমার কি আছে বলা আছে। তাহলে আমার লাগবে কত বলতো, এই জায়গায় চিন্তা করবে, দেখো আমার লাগবে এম অফ মুন, তাই না? তাহলে কি এম ই বাই 81 না, 81 না এটা, আচ্ছা আর অফ মুন, আরে এখানে কি হবে আর অফ মুন, তাই না, আর অফ মুন, আচ্ছা তাহলে আর অফ মুনটা কি হবে বলতো আর আর্থ বাই 4 না, আর আর্থ বাই 4, তাহলে 4 স্কয়ার, তাই না 4 স্কয়ার জিএম বাই আর স্কয়ার। সো এই জায়গা থেকে তুমি যদি জাস্ট একটু চিন্তা করো তাহলে 1/81 ইনটু, দেখো তো 1/4 স্কয়ার উপরে চলে যাবে না, ইনটু 16 ইনটু কত বলো তো এম ই বাই আর স্কয়ার, তাই না? তাহলে 16/81 যদি তুমি চিন্তা করো 5 16 80, তাই না? এটা কাটাকাটি করলে কত 5 5 16 80, তাহলে 5 প্লাস, তাহলে তার মানে আলটিমেটলি তুমি দেখো তো এই যে এই মানটা এম ই বাই আর স্কয়ারের কারণে এটা কত ছিল বলো তো 9.8 বাই কত 5 না, 9.8 বাই কত 5, বুঝছো? তাহলে যদি 9.8 কে 5 দ্বারা কাটাকাটি করো তার মানে আলটিমেটলি কত 5 দুগুণে 10, 2 এর চেয়ে কম 1.96, ক্লিয়ার? এভাবে চিন্তা করা যায় আনুপাতিক ম্যাথগুলা, তুমি জাস্ট চিন্তা করবা কার কত গুণ করা হয়েছে, ওই জায়গা থেকে এম ই বাই আর স্কয়ারের কারণে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ছিল কত 9.8, এই কাটাকাটিটা করলে কি 5 এর মতো আসে, 5 16 80, এভাবে চিন্তা করা যায়, ঠিক আছে? এভাবে তুমি চিন্তা করতে পারবে ইনশাল্লাহ। এরপরে আসো, এরপরে দেখো কি বলছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে ঘটনাটা কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে, কি বলছে রে কত গভীরে, তার মানে ডি এর মানটা কত হলে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের 1/3, ডি এর মান কত হলে দেখো জি ডিটা হবে জি ই এর 1/3, তাই না 1/3, মনে আছে কিনা? তাহলে এই জায়গা থেকে তোমার ডিটা কত হবে, ডিটা হবে n - 1 বাই কি n ইনটু আর না, এইটা তো, তাহলে n এর ভ্যালু কত 3, n এর ভ্যালু কত 3, 3 - 1 তার মানে কত 2/3 আর, বুঝছো
2/3 r। এই যে দেখো 2/3 এখানে একটা r আসবে, হ্যাঁ 2/3r। ক্লিয়ার? সো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটাই তোমার এবার গুচ্ছ আসছে, ওটা আমি এখানে অ্যাড করি নাই। এবার পরের প্রশ্নটা দেখো কি বলছে, ভূপৃষ্ঠ হতে কত মিটার উঁচুতে, ভূপৃষ্ঠ হতে কত মিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণ মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে। তার মানে কি বলছে, এইচ এর মান কত হলে, জি এইচটা হবে জিই এর 1/4 না, 1/4। তাহলে এইচ কি জানি আমরা, √n-1 ইন্টু আর না, √n-1 ইন্টু আর। তুমি বলতে পারবা এখানে n এর মান কত, এখানে n এর মান 4 না রে ভাই, বলো এখানে n এর মান 4 না? হ্যাঁ, n এর মান যদি 4 হয়, দেখো n এর মান যদি 4 হয় তাহলে √4 মানে কত, 2, 2 - 1, 1ই তো আসে না, তাহলে সেটা কি আসে রে, r। তাহলে এইচটা r এর সমান হলেই কি হবে, অভিকর্ষ ত্বরণ কি হবে, 1/4 হয়ে যাবে। তাহলে আরটা কত, আরটা আছে 6 × 10⁶। এই যে দেখো 6 × 10⁶ অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? সো এই ধরনের প্রশ্নগুলো আসলে ধামাধামে অ্যান্সার করে দিবা, ক্লিয়ার? ধামাধামে অ্যান্সার করে দিবা। ওকে, এরপরে আসো মুক্তিবেগ। কয়েকটা গ্রহের মুক্তিবেগের মান খুব ভালোভাবে মাথায় রাখবা। এইটা তো তোমার কবে আসছে বলো, এই ম্যাথ কত, ম্যাথ 25-26 আসলো তাই না, ম্যাথ 25-26 আসছে, গতকালকের প্রশ্ন তাই না। সো এইখান থেকে কিভাবে মাথায় রাখবা, দেখো ভাই, পৃথিবী আমাদের গ্রহ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মাইল পার সেকেন্ড হচ্ছে 7, আর মাইল পার ঘন্টা কত, 25,000। বুঝছো? আচ্ছা, এরপরে দেখবা যদি মঙ্গল গ্রহ, সেটা 5.1 হইতে পারে, 4.77 হইতে পারে, তবে 4.77টা বেশি আসে। ঠিক আছে? আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটা বলতো, দেখি সবচেয়ে ছোট গ্রহ না, ছোট গ্রহ, তাহলে ছোট গ্রহের মুক্তিবেগের মান কত, 7.1 কিলোমিটার পার সেকেন্ড। বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ না, সবচেয়ে বড় গ্রহের 6.02, এটা এই মানটা আমি এখানে ভুল আছে, আচ্ছা এই মানটা ভুল আছে এখানে, এই মানটা হবে তোমার কত জানো, 60.2, কি বলতো, এটা হবে তোমার 60.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 60.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এই কয়েকটা মান তুমি জাস্ট মনে রাখবা। ঠিক আছে, আমি তোমার সুন্দর করে সাজাই দিছি, তুমি জাস্ট স্লাইডটা মনে রাখবা। ঠিক আছে, এখন এই জায়গা থেকে ভাই আমরা যখন মুক্তিবেগের নিয়ে কাজ করতে যাব, আচ্ছা মুক্তিবেগের আরেকটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থিওরিতে তোমাদের জন্য আসবে, হ্যাঁ থিওরিতে আসবে এই জায়গা থেকে প্রশ্ন। দেখো কিভাবে আসবে, কয়েকটা পয়েন্টের কথা আমি বলছি, এখানে যে পয়েন্টগুলো দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা পড়তে চাও না, এইখানে স্লাইডে সব দিয়ে দিছি, মানে যা লাগবে। দেখো যদি 7.88 এর চেয়ে অপেক্ষা কম হয় তাহলে কি হবে বলো তো, দুইটা শব্দের সাথে পরিচিত থাকবা। একটা হচ্ছে তোমার উপবৃত্তাকার কক্ষপথ, কি হবে, উপবৃত্তাকার পথে কি হবে, উপবৃত্তাকার পথে পৃথিবী পরিভ্রমণ করবে এবং অবশেষে কি ফিরে আসবে। এর দুইটা শব্দ মাথায় রাখবা, এটা হচ্ছে উপবৃত্তাকার, আচ্ছা আমি ওটাকে একটু মার্ক করেই দিই, মনে রাখবা যদি 7.88 এর চেয়ে কম হয় তাহলে উপবৃত্তাকার পথে কি হবে, ফিরে আসবে, কি আসবে, পৃথিবীতে ফিরে আসবে। দেখো উপবৃত্তাকার শব্দটা দুইটা জায়গায় আছে, উপবৃত্তাকার শব্দটা কয়টা জায়গায় আছে, দুইটা জায়গায় আছে। আরেকটা কি আছে বলো, যদি 7.88 থেকে 11.2 এর মধ্যে হয় তাহলে এখানেও কি বলছে বলো, উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, সে কিন্তু আর ফিরে আসবে না। বুঝছো? তাহলে উপবৃত্তাকার দ্বারা মনে রাখবা, উপবৃত্তাকার কক্ষপথে ফিরে আসবে কখন, আর উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে কখন, খুব ভালো মাথায় রাখবা। এরপরে দেখো যদি ডিরেক্ট 7 পয়েন্ট, এরপর যদি বলো যদি ডিরেক্ট 7 পয়েন্ট কত হয়, 88 হয়, তাহলে কি হবে, বৃত্তাকার পথে কি হবে, বৃত্তাকার পথে পৃথিবীকে পরিবহন করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। ক্লিয়ার? সো এইটাও খুব ভালোভাবে মাথায় রাখবা, এই জায়গা থেকে এগ্রিতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এগ্রিতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এরপরে আসো এই জায়গা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল পড়াশোনার আচ্ছা একটা জায়গা রাখতে হবে, ওইটা একটু তোমাকে যদি বলি, আচ্ছা আমি জাস্ট এইখানে অল্প একটু জায়গা নেব, যে ভাইয়া আমার মুক্তিবেগটা আসতেছে, ভিটা আসতেছে কি বলতো, √2gr, তাই না, 2gr, বা আমরা বলতে পারি √2gm/r, তাই না, 2gm/r। ক্লিয়ার?
সো এইখানে আমরা দুইটা পয়েন্ট মাথায় রাখবা যে ভাইয়া ভিই সমানুপাতিক রুট ওভার আর, আর ভিই সমানুপাতিক 1/√r। ঠিক আছে, 1/√r। ভি সমানুপাতিক রুট ওভার আরটা কখন বলো তো? যখন তোমার জি ধ্রুব, আর ভি সমানুপাতিক 1/√r যখন কি বলতো তোমার এম ধ্রুব। ক্লিয়ার? এম যদি ধ্রুব হয়। ওকে, এরপরে আসো আমরা মোটামুটি শেষ করে ফেলবো, এখানে আর বেশি কিছু নাই। যেমন দেখো এখানে বলছে একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাই না? বলছে ওই গ্রহের জি এর মান কত, তাই না? তাহলে এইখানে মুক্তিবেগ দিয়ে বলছে, তাহলে তুমি জানো মুক্তিবেগ ভিই সমানুপাতিক কি বলতো? √2gr, তাই না? ভি সমানুপাতিক √2gr। তাহলে এই জায়গা থেকে, আচ্ছা আমি সমানুপাতিক না দিয়ে আমি একবার স্কয়ার দিয়ে চিন্তা করি, দেখো ভি ইকুয়ালস টু √2gr, তাহলে এইখানে কি লেখা যায়? তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gr না? তাহলে এইখানে কি দেখো তো জি ইকুয়ালস টু কি লেখা যায়? জি ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? তাহলে ভিই স্কয়ার ভাগ কত 2r না? এটা লেখা যায় জি সমানুপাতিক ভি স্কয়ার ভাগ 2r। তাহলে এই জায়গা থেকে ভাইয়া, এই জায়গা থেকে তাহলে তুমি বলতে পারো জি সমানুপাতিক ভি স্কয়ার ভাগ আর না? তাহলে ভিইটাকে মুক্তিবেগের অর্ধেক না? মুক্তিবেগের কি অর্ধেক, তার মানে কত? ভিই ভাগ 2 এর উপর স্কয়ার, ব্যাসার্ধটা কত রে? ব্যাসার্ধের অর্ধেক, তাই না? তাহলে আর ভাগ 2, তাই না? আর ভাগ 2, তাহলে কত হবে বলো? যদি আমি চিন্তা করি ওই গ্রহে মানে একটা অজানা গ্রহে, তার মানে কত আসবে বলো? 1/4 ইন্টু 2 ভিই বাই ভি স্কয়ার বাই কত আর না? তার মানে কত? 1/2 না? ভিই স্কয়ার ভাগ আর। তাহলে কি হবে রে? মুক্তিবেগ অর্ধেক হয়ে যাবে, মুক্তিবেগ অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক কত? 11.2 ছিল, তার যদি অর্ধেক করি 11.2 এর কি হবে? আচ্ছা আচ্ছা সরি, তাহলে অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে অর্ধেক কি ছিল? এটার কারণে ছিল 9.8/2 না? অর্ধেক হয়ে যাবে, এখানে কি হবে বলতো? অর্ধেক হবে। তাহলে 9.8 এর অর্ধেক করলে কত আসবে বলতো? 4.9 মিটার পার সেকেন্ড। দেখছো এগ্রি 22-23 প্রশ্ন অনেক কঠিন ছিল, অনেক কঠিন। এই দেখছো কোন চিন্তা থেকে তোমাকে আসতে হচ্ছে। তাহলে এখন তোমাকে আমি চিন্তা করা শিখাইছি, প্র্যাকটিস করলে এটা তুমি পারবা, বুঝছো? আমি তোমাকে চিন্তা করা শিখাইছি, হ্যাঁ আমি তোমাকে চিন্তা করা শিখাইছি। ওকে, এরপরে আসো। এবার দেখো কোন বস্তুর মুক্তিবেগ উৎক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষা বেশি হলে কি হবে? দেখো তো, যদি মুক্তিবেগ অপেক্ষা বেশি হয়, এই যে এইখানে পড়াইছি, দেখো তো এই যে দেখো উৎক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষা বেশি হলে সেটা কি হবে বলতো? পরাবৃত্ত পথে কি হবে? পরাবৃত্ত পথে পৃথিবীর বাইরে চলে যাবে। সো এই টাইপের থিওরিটিভ জিনিসগুলো কি তুমি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এগুলো নিয়ে আমি সময় নষ্ট করবো না, এটা তুমি পারবা, জাস্ট পড়ে ফেলবা। এরপর দেখো পৃথিবী একটা গ্রহের ব্যাস দেওয়া আছে, ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ, ওই পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, বলছে মুক্তিবেগ কত? তাহলে কত হবে বলো? তাহলে মুক্তিবেগ ভি হচ্ছে √2gr, তাই না? তাহলে এটাকে আমি বলতে পারি বলো 2r ইন্টু জি বলা যায়? 2r ইন্টু জি বলা যায়? যায়। এখন ঘটনাটা হচ্ছে 2rটাই তো আমার ব্যাস না কত রে? 5000 কিলোমিটার। তাহলে 5000 কিলোমিটার ইন্টু জিটা কত বলো তো? জিটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমি লিখতে পারি 5 ইন্টু 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার, কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। কেমনে লিখতে পারি? কারণ সবগুলো আছে আমার কি কিলোমিটার পার সেকেন্ডে না? কিলোমিটার পার সেকেন্ডে। তাহলে দেখো, তাহলে কত? 5 ইন্টু 10⁻³, বুঝছো? 5 ইন্টু 10⁻³ কেন লিখলাম? জাস্ট কিলোমিটার পার সেকেন্ডে নেওয়া লাগছে। সো এই জায়গা থেকে দেখো আমরা কিভাবে কাটাকাটিটা করব। 3টা 0, 10⁻³ কাটাকাটি যায়, 5 5 25, √25 মানে কত? 5 কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 5 কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? সো ভাইয়া আমি তোমারে যেভাবে প্র্যাকটিস করাইছি, যেহেতু আজানের সময় হয়ে গেছে, মাথায় রাখবা যে যদি একই ঘনত্ব হয়, যদি একই ঘনত্ব হয় রো সেম, তাহলে কি হবে বলতো? ভিই সমানুপাতিক আর না? তাহলে ভিই যেহেতু সমানুপাতিক আর, ঘনত্ব সেম হলে মুক্তিবেগ ব্যাসার্ধের সমানুপাতিক, তাহলে এইটা হচ্ছে যদি দ্বিগুণ হয়, এটা যদি দ্বিগুণ হয় মুক্তিবেগও কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, বুঝছো? মুক্তিবেগও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 11 এর দ্বিগুণ আর কি 22, চিন্তা করা হয়। ওকে, সো এরপর কেপলারের সূত্র। কেপলারের সূত্র, প্রথম সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্র কি বলছে, তৃতীয় সূত্র কি বলছে, এই ট্যাগ লাইনগুলো মাথায় রাখবা। ক্ষেত্রফলের সূত্র, কক্ষপথের সূত্র, পর্যায়কালের সূত্র, এইখানে মাথায় রাখবা। এইখানে কি হয় বলতো? কৌণিক ভরবেগ সংরক্ষিত। কি বলো? কৌণিক ভরবেগ সংরক্ষিত, কৌণিক ভরবেগ সংরক্ষিত। ঠিক আছে, কৌণিক ভরবেগ সংরক্ষিত, খুব ভালোভাবে মাথায় রাখবে এগুলা। এখন কেপলারের থার্ড লটা মাথায় রাখবা। কি বলতো? থার্ড লটা ভালোভাবে মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন আসে,
এইটা করা আজকে শেষ। হ্যাঁ, সেটা কি ছিল বলতো? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাই না? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই জায়গা থেকে কি বলতো? টি1 ভাগ টি2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি বলতো? আর1 ভাগ আর2 হোল কিউব। ক্লিয়ার? আর1 বাই আর2 হোল কিউব। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এই এক্সাম্পলটা দেখো, এটা ক্লাসটার এগ্রিতে 24 আসছিল। তাহলে বলছে পড, দেখো আর এবং 2r ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহে পর্যায়কালীন অনুপাত আছে, তাই না? তাহলে কি হবে বলতো? টি1 ভাগ টি2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? আর1 ভাগ আর2, তার মানে আর আর 2r এর উপর কি হোল কিউব, তাই না? তাহলে এখানে যদি কাটাকাটি করি কত? 1 ভাগ 2 কিউব মানে কত রে? 1 ভাগ 8, তাই না? তাহলে টি1 ভাগ টি2, তাহলে এটা কি স্কয়ারটা এদিকে কি আসবে? রুট না? তাহলে 1 ভাগ রুট 8, তাই না? 1 ভাগ রুট ওভার 8, তাই না? তাহলে 1:√8, ঠিক আছে? তো তুমি যদি এই জিনিসগুলো পারো ইনশাল্লাহ, এই জাস্ট যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই জিনিসগুলো পড়লে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই। যে জিনিসগুলো যেভাবে গুছাই দিছি, দেখো 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিটে কাজ শক্তি ক্ষমতা এবং মহাকর্ষ অভিকর্ষ যা পড়াইছি মোর দ্যান এনাফ। এই জিনিসগুলো যদি তুমি ভালোভাবে পারো ইনশাল্লাহ, এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ভালোভাবে পড়ো ইনশাল্লাহ।